এখানে দাঁড়িয়ে অপ্রাসঙ্গিক কথা বলা দরকার নেই তপবন। তুমি বাড়ি যাও। বৌমার দাদু ভাইয়ের তোমাকে এখন প্রয়োজন। আসছি তাহলে। ইমরোজ বিছানা ছেড়ে উঠে বসার চেষ্টা করলো, বিচলিত কণ্ঠে বলল, আব্বু, ভাইজান, দয়া করে দাঁড়াও, আমার কিছু কথা আছে। কিন্তু তোমার সাথে আমাদের কোনো কথা নেই। আমরা তোমার মতো পাষাণ নই যে একজন অসুস্থ মানুষকে রাস্তায় পড়ে থাকতে দেখে মুখ ফিরিয়ে নেব। তাই দয়াশত তোমাকে হাসপাতালে এনেছি। আমাদের থেকে এর বেশি কোনো করুণা আশা করো না। তকদির শিকদার শীতল কণ্ঠে বললেন। ইমরোজ চোখ মুছে ধরা গলায় বলল, না, কোনো করুণা চাইছি না, শুধু একটি বিষয়ে সাহায্য করো। মৌনতা কেমন আছে? ইমরোজের প্রশ্নে নির্জনা বেগম আর তকদির শিকদার চমকে উঠল। তপবন একটুও বরদাস্ত করল না, সে কঠোর স্বরে বলল, তাদের তোর কি কাজ? তুই একে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে চলে গেছিস, তাই মৌনতার ব্যাপারে কোনো জানার অধিকার বা প্রয়োজন আর তো নেই। ইমরোজ টলটলে নেত্রে চেয়ে বলল, আছে ভাইজান, আমি জানি মৌনতা এখনো আমায় পাগলের মতো ভালোবাসে। আমি তাকে আর নায়েলকে ফিরে পেতে চাই। আমায় আমার পরিবার ফিরিয়ে দাও প্লিজ। আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। খবরদার এমরোজ, এই নোংরা মুখে আর কোনো দিন মৌনতার নাইলের নাম নিবি না। তুই কি ভেবেছিস ওরা এখনো তোর মতো বিশ্বাসঘাতক আর নোংরা মানুষের আশা বসে আছে? ওরা সেদিনই জীবনে কয়েক ধাপ এগিয়ে গেছে, যেদিন তুই ওদের পায়ে ঠেলে দিয়েছিলি। তপবনের কঠোর গলায় ইমরোজ উৎকণ্ঠা নিয়ে বলল, এটা হতে পারে না ভাইজান। আমি জানি ওরা কতটা ভালোবাসতো আমায়। তোমরা কেন এমন করছো? আমার ভুলের কারণে ভেঙে যাওয়া আমার পরিবারটা আমায় ফিরিয়ে দাও প্লিজ। আমি দরকার পড়লে মৌনতার পায়ে পড়ে ক্ষমা চাইব। আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। আমি পরিশ্রম করব আর মৌনতার চিকিৎসা করাবো। নায়েলের কথা চিন্তা করো। একটা বাচ্চার জন্য বাবা মা আর একটা স্বাভাবিক জীবন থাকা খুবই প্রয়োজন। তকদির শিকদার হেসে উঠলেন। এটা তোমার এখন মনে পড়ছে যে একটা বাচ্চার জন্য তার বাবা মা একটা স্বাভাবিক জীবন থাকা খুব প্রয়োজন? তোমার মতো নিমকহারাম আমি দুটো দেখিনি। তোমার বউ বাচ্চা যখন তোমার কাছে ভালোবাসার ভিক্ষা চাইতো, তখন তুমি তাদের পায়ে ঠেলে দিয়েছো। আর এখন সব হারিয়ে এসেছো তাদের ভালোবাসা দিতে। তাদের কোনো প্রয়োজন নেই তোমার মতো জালিয়াতি ভালোবাসার। নায়েলের বাবা মা আর স্বাভাবিক জীবন সব আছে। সে খুব সুখে আছে। তারা স্বপ্নের মতো একটা সুখী জীবনযাপন করছে। সে জীবনে যেন আমি তোমার ছায়া যেন না দেখি। অবিশ্বাস্য চাহনিতে ইমরোজ পরখ করে বাবাকে, অস্ফুট স্বরে বলে, নায়েলের বাবা মা আছে মানে? মৌনতা বিয়ে করেছে নিয়ে? তকদির শিকদারের দৃষ্টি তীক্ষ্ণ হলো। তিনি এ কয় মাসে দেখেছেন তার বদলে যাওয়া ছোট ছেলের উন্মাদনা। এটাও দেখেছেন মৌনতার নায়েল কত সহজে এরোজের কারণে জীবনের সকল দুঃখ ভুলে সুখী হতে শিখেছে। তিনি কোনোভাবেই তাদের সুখে আঁচ লাগতে দেবে না। ইমরোজ এসে থমথমে মুখে বলল। হ্যাঁ। নির্জনা বেগম চমকে তাকালো স্বামীর পানে। তকদির শিকদার চোখের ইশারায় তাকে সাবধান করে দিলেন কোনো উচ্চবাচ্য না করতে। ইমরোজ স্তব্ধ হয়ে রইল, বিড়বিড় করে বলল, মৌনতা বিয়ে করেছে? কবে, কাকে? ও তো অসুস্থ ছিল। তকদির শিকদার অত্যন্ত গর্বের সাথে বললেন, হ্যাঁ, তাকেই করেছে যে মৌনতার দুঃখের সময়ে তার ঢাল হয়ে দাঁড়িয়েছিল। মৃত্যুর মুখে ফেলে আসা মেয়েটির মাথায় ভরসার হাত রেখেছিল। যে তোমার ফেলে দেওয়া সন্তানটিকে পিতৃস্নেহে বুকে আগলে নিয়ে বাবার আদর দিয়েছে। ইমরোজের বুঝতে একটু সময় লাগলো না সে মানুষটি কে হতে পারে। ইমরোজ অবিশ্বাস্য চাহনিতে চেয়ে অস্ফুট স্বরে আওড়ালো। এরোজ? তকদির শিকদার কোনো জবাব দিলেন না। সেই প্রশ্নের গমগমে স্বরে বললেন, আমার মনে হয় না তোমার এই প্রশ্নের জবাব চাওয়ার কোনো অধিকার রয়েছে। তাই তোমায় আমি সাবধান তুমি বারবার কারোর জীবন নষ্ট করতে পারো না। মৌনতা আর নায়েলের বিষয়ে একটা প্রশ্ন করার মতো অধিকারও আর তোমার নেই। তাই ওদের জীবনে কোনোদিন কোনো প্রকার হস্তক্ষেপ করলে আমার থেকে খারাপ কেউ হবে না, ইমরোজ। বলেই তকদির শিকদার পা বাড়াতে গেল, কিন্তু ইমরোজ আচমকায় শান্তশিষ্ট রূপ ভেদ করে হারানোর যন্ত্রণায় ফেটে পড়ল। সে ছটফট করে উঠল। আব্বু, আমার কথা শোনো। মৌনতা এত তাড়াতাড়ি কি করে মুভ অন করতে পারে? ও আমায় খুব ভালোবাসতো। আর করলেও সেটা কি এরোস? তবে কি আমার সন্দেহটা সঠিক? নয়তো এত সহজে কি করে ও মুভ অন করে নিল? প্রতিউত্তরে তকদির শিকদার গর্জে উঠলেন, তোমায় আমি বারবার বলেছি মুখ সামলে কথা বলো। এখনো তোমার শিক্ষা হয়নি? হ্যাঁ, তুমি কোন সাহসে ওই মেয়েটার ওপর কলঙ্ক লাগাও? ও মেয়েটা প্রতিনিয়ত মৃত্যুর সাথে লড়াই করেছে।
আর তার দুঃখের প্রতিটা পথে তার পাশে ছিল এরোজ, ওই ছেলেটা যে কিনা 7 বছর যাবৎ একটা মেয়েকে একতরফা ভালোবেসে আসছে। চোখের সামনে নিজের প্রিয় মানুষকে নিজের বড় ভাইয়ের স্ত্রী হিসেবে দেখেও কখনো একটুও বেয়াদবি করেনি, কখনো কাউকে বুঝতে দেয়নি ভেতরের কষ্ট। অথচ তুমি এক নির্ভর যে কিনা হীরা পেয়েও তাকে হারিয়ে পিষে গুড়িয়ে দিয়েছ। আর এরোজ সে হীরাকে একটু একটু করে জুটিয়ে নিচ্ছে। তকদির শিকদারের শেষের কথাগুলো যেন তপ্ত সীসার মতো ইমরোজের কানে গিয়ে বিঁধল। এরোজ 7 বছর ধরে মৌনতাকে ভালোবাসে, তার মানে ও মৌনতার জন্য অমন মাতাল উগ্র হয়ে গিয়েছিল। এতটুকু ইমরোজের পায়ের নিচের মাটি সরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল, কিন্তু তার ভেতরে হারানো তীব্র জ্বালা তাকে শান্ত হতে দিল না। সে অসংলগ্ন পায়ে সামনে এগিয়ে এসে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে বলল, আব্বু, এটা কি করে হতে পারে? এরোস আমার ছোট ভাই হয়ে আমার স্ত্রী আর সন্তানকে নিয়ে সংসার করবে, আর এটা তোমরা প্রশ্রয় দিচ্ছ? হাউ কুড ইউ ডু দিস আব্বু? তকদির শিকদার আর মেজাজ ধরে রাখতে পারলেন না। সে ক্ষিপ্ত কদমে এগিয়ে এসে ইমরোজের কলার চেপে ধরে বললেন, আমার স্ত্রী সন্তান বলে সম্বোধন করবে না ওদের, ওরা তোমার কেউ হয় না। ওদের সাথে তোমার সব সম্পর্ক লেনা দেনা চুকে নিয়েছো। সহসা ইমরোজ ক্রোধ আর দুঃখে ফেটে পড়ল। সে ক্ষিপ্ত হস্তে বাবার হাত থেকে নিজের কলার ছাড়িয়ে নিয়ে চেঁচিয়ে উঠল, না, কোনো লেনাদেনা চুকিয়ে যায়নি। নায়েল আমার সন্তান, আমি ওর জন্মদাতা। তোমরা কখনোই ওর সাথে আমার সম্পর্ক শেষ করাতে পারবে না। আমি কখনোই আমার সন্তানকে এরোসের হাতে দেব না আব্বু। মৌনতা কোনোভাবেই এরোসকে বিয়ে করতে পারে না। আমি ওর সাথে কথা বলবো। তকদির শিকদার দাঁতে দাঁত চেপে বললেন, ওদের বিয়ে হয়ে গেছে অলরেডি। কিছুদিন পর অনুষ্ঠান। দূরে থাকবে ওদের থেকে, নয়তো তোমায় আমি উঠে দাঁড়ানোর লায়ক রাখবো না। ইমরোজের হুঁশ ফিরল। ক্রোধ ভুলে বাবার হাতটি আঁকড়ে ধরে কান্নায় ভেঙে পড়ল। অনুনয় করে বলল, আব্বু, আব্বু আমার কথা শোনো। আমি জানি মৌনতার বিয়ে হয়নি, হলে আমি জানতাম। তুমি আমার প্রতি একটু করুণা করো। আমি তো তোমার ছেলে। শত ভুল করলেও আমি তোমার ছেলে। তুমি কি করে এক ছেলের স্ত্রী সন্তানকে আরেক ছেলের সাথে বিয়ে দিতে পারো? ওরা আমার পরিবার ছিল আব্বু। আমি নিজের দোষে হারিয়েছি, যার জন্য আমি অনুতপ্ত। আমি সকল প্রায়শ্চিত্ত করতে রাজি, কিন্তু তবুও ওদের আমায় ফিরিয়ে দাও। আমি জানি তুমি চাইলে সব পারো। প্লিজ আব্বু, আমি আর কোনোদিন ওদের কষ্ট দেব না। অজস্র অনুনয় বিনয়ের পরেও তকদির শিকদার আর তপবন একদম নিরুদ্বেগ কঠিন অবয়বে দাঁড়িয়ে আছে, আর ইমরোজ অসহায়ত্ব ক্ষোভে ছটফট করেই যাচ্ছে। মৃত্যুর জন্য ধুকধুক করতে থাকা প্রাণটিও এখন বাঁচতে চায়। ঠিক এতটুকু আকাঙ্ক্ষা যেন ক্যান্সার নামক বিধ্বংসী মরণব্যাধির উপর ভারী পড়ছে। চিকিৎসা বিজ্ঞানে দেখা গিয়েছে, মানসিক সুখ কিংবা বাঁচার ইচ্ছা দেহে অ্যান্ডোরফিন হরমোন নিঃসরণ করে, যা দ্রুত রিকভারিতে সাহায্য করে। 5টা কেমোর পর মৌনতার শরীর থেকে ক্যান্সার কোষের সাথে সাথে সুস্থ কোষগুলো ধ্বংস হয়ে যাওয়ার ফলে তার শারীরিক অবস্থা ক্রিটিক্যাল। সাইটোপেনিয়া বা রক্তকণিকা উৎপাদন ক্ষমতা প্রায় লুপ্ত হয়ে গিয়েছিল। দেহের ইমিউন সিস্টেম শূন্যের কোঠায়। তন্মধ্যে প্লাটিলেট কাউন্ট 5000-এর নিচে নেমে যায়, যার কারণে মৌনতার রক্তবমি হয়। দীর্ঘ 12 দিন আইসিইউতে ভেন্টিলেশনে নিরবিচ্ছিন্নভাবে প্লাটিলেট ও ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দেওয়ার পর মৌনতার দেহ অবশেষে পজিটিভ রেসপন্স করতে শুরু করে। এক পশলা তুষার ঝড় যেমন বনভূমিকে রিক্ত করে দিয়ে যায়, কেমোথেরাপির সেই ঝড়ও মৌনতাকে তেমনই এক শূন্য মরুভূমিতে পরিণত করেছিল। 12 দিন পর যখন ভেন্টিলেশন টিউবটা তার গলা থেকে বের করা হলো, তখন তার মুক্ত নিঃশ্বাসে ছিল বাঁচার অমোঘ তৃষ্ণা। ডাক্তাররা অবলোকন করলেন, কয়েকদিন আগে যার ইমিউন সিস্টেম শূন্যের কোঠায় নেমেছিল, সেই শরীরে এখন বেঁচে থাকার অদ্ভুত জেদ। শরীরের সকল সিস্টেম সচল হচ্ছে, ব্লাড কাউন্ট বাড়তে শুরু করেছে, ইমিউন সিস্টেম বাড়তে শুরু করেছে। ভেন্টিলেটর ছাড়া সে এখন নিঃশ্বাস নিতে পারে। তর্ক বিতর্কে ক্লান্ত হয়ে ডক্টর একটা সময় বললেন, তুমি যদি ওকে বাঁচাতে চাও তবে হাসপাতাল থেকে বের করার চিন্তাও করো না। আর যদি চাও এত মাসের সব পরিশ্রম কষ্ট এক মুহূর্তে নষ্ট হয়ে যাক, তবে নিয়ে যাও, আমার কোনো আপত্তি নেই। এরোজ বিধ্বস্ত নয়নে চেয়ে বলল, আমি তাকে বহুবার হারাতে হারাতে গিয়ে ফিরে পেয়েছি ডক্টর। আরও একবার হারানোর শক্তি নেই। এভাবে বলবেন না প্লিজ। আমি তার নিরাপত্তার সব ব্যবস্থা করব। ডক্টর অতিষ্ঠ হয়ে বললেন, মৌনতার শরীর রিকভারি করছে এরোজ। 99% ক্যান্সার কোষ ধ্বংস কিছুদিন পরেই বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট করা হবে। তারপর
বিয়ে করার অজস্র সময় পাবে। ডক্টর এও জানেন এই সময়টুকু কতটুকু রিস্কি, আর এরোজও জানে বোন মেরো ট্রান্সপ্লান্ট করার পর ডক্টরের হাতে করার মতো আর কিছুই থাকবে না, আর কিছু করার থাকবে না। এতটুকু ভাবনায় আসতে এরোজের চোখ দুটো লাল হয়ে উঠল। বলহীন দেহে ডক্টরের পানে চেয়ে ভাঙা কণ্ঠে বলল, বনমেরো ট্রান্সপ্লান্টের পর মনুকে 6 মাসের জন্য টাফ আইসোল্যান্ডে রাখা হবে। ডক্টর, আপনি ভালো করেই জানেন আমার হাতে সময় খুব কম। প্লিজ, তাকে আমার স্ত্রী রূপে দেখার খুব ইচ্ছে ডক্টর। আমি প্রতিনিয়ত তাকে হারানোর ভয়ে কুমড়ে মরছি, আর সম্ভব নয়। এবার যা হবে সেটা আমার স্ত্রী রূপে হবে। ডক্টর হাল ছেড়ে দিলেন, ত্যক্ত সুরে বললেন, ওকে, কিন্তু সেটা 2 দিন পর। মনতাকে আরও 2 দিন সময় দিতে হবে থেরাপির জন্য। এরোজের মুখে হাসি ফুটে উঠল। শুয়ে থাকতে থাকতে মনতার দেহ অনেকটাই নিঃসার হয়ে পড়েছে, তাই তাকে থেরাপি নিতে হবে। এরোজ মৃদু হেসে ভীষণ উত্তেজিত বদনে ডক্টরকে জড়িয়ে ধরল, কৃতজ্ঞতার সুরে বলল, থ্যাংক ইউ ডক্টর। আমি তাকে পুরো দুনিয়া থেকে আড়াল করে রাখবো, কোনো ভিড়ের মাঝে যেতে দিব না। ডক্টর হতাশার নিঃশ্বাস ফেলে ছেলেটাকে জড়িয়ে ধরলেন। বিগত 10.5 মাসে তিনি এই ছেলেটার ভালোবাসা দেখে মুগ্ধ, ত্যক্ত বিরক্ত। তিনি এরোজের পিঠে হাত চাপড়ে বললেন, তুমি জিতে যাও, মনতা তোমার হয়ে যাক। সৃষ্টিকর্তা কখনোই তোমার ভালোবাসাকে হারতে দেবে না। এরোজ ছলছল নেত্রে মাথা নাড়ল। তারা কখনোই হারবে না। হাতের ঠান্ডা তরল কিছুর আভাস পেতেই মনতার আঙ্গুলগুলো নড়ে উঠল। এরোজ সাবধানে আঁকড়ে ধরল নড়ে ওঠা হাতটি। মনতা ধীরস্থির চোখ মেলে তাকালো। মৃতপ্রায় চাহনি, রুক্ষ শুষ্ক ত্বকের মলিনতা যেন জানান দিচ্ছে দেহের অভ্যন্তরীণ যন্ত্রণার আভাস। ঠোঁট ফেটে রক্ত গড়িয়ে পড়তে এরোজ ঠোঁট কামড়ে কান্না আটকায়। হাত বাড়িয়ে ওয়েট টিস্যু দিয়ে ঠোঁটের রক্তগুলো মুছে ফেলল। মনতা ক্ষীণ নিঃশ্বাস ফেলে অতি ধিমি কণ্ঠে আওড়ালো, কি করছেন? এরোজ ছলছল চোখে চমৎকার হাসলো। হাতের মেহেদির কোণটি দেখিয়ে বলল, মেহেদি পরিয়ে দিচ্ছি। কেন? এরোজ চোখে চোখ রাখলো, স্মিত হেসে বলল, পরশু আমাদের বিয়ে, তাই। মনতা মৃদু অবাক হলো, দুর্বল কণ্ঠে বলল, সত্যি? আজ বাড়িতে মেহেন্দির অনুষ্ঠান হচ্ছে, কাল হলুদ হবে আর পরশু বিয়ে। দেখবেন সবাইকে, সবাই হাত ভরে মেহেদি দিয়েছে। মনতা মলিন মুখে তাকিয়ে রইল। তার বিয়ে, অথচ সে তো বিছানা থেকেই নামতে পারছে না। এরোজ যেন ওই চাহনির মানে ঠিক বুঝে গিয়েছে। সে বলল, বিকেলে থেরাপি দেওয়া হবে, কালকের মধ্যে অনেকটা সুস্থ হয়ে যাবেন। পরশু শুধু 6 ঘন্টার জন্য ছুটি নিয়ে বাড়িতে যাবেন বিয়ের জন্য। মনতা ম্লান হেসে বলল। সবাই মেহেদি দিচ্ছে? এরোজ মাথা নেড়ে বলল। লুক অ্যাট দ্য ডোর। এরোজের কথা মতো দরজার দিকে তাকাতেই মৌনতা চমকে উঠল। কাচের কিউবিক আকৃতির গ্লাস ভেদ করে দুটি অশ্রুসিক্ত চোখ ভেসে উঠতে মৌনতা অস্ফুট স্বরে ডেকে উঠল। রোজ? দরজার ওপারে থাকা রোজ নিজেকে প্রাণপণে আটকাতে গিয়েও ফুপিয়ে কেঁদে উঠল নিজের প্রিয় মৌন বউয়ের মৃতপ্রায় চাহনি দেখে। এরোজ ছলছল নেত্রে বোনকে শাসায়। রোজ ঠোঁট কামড়ে কান্না আটকে অশ্রুসিক্ত নয়নে চেয়ে মুখে প্রগাঢ় হাসি নিয়ে সে দুহাত তুলে দেখালো। তার হাত ভর্তি মেহেদি দেখে মৌনতার দুই চোখ কার্নিশে ভিজতে লাগলো একটু একটু করে। তন্মধ্যে এরোজ নিজের ফোনটা মৌনতার মুখের উপর তুলে ধরল। স্ক্রিনে থাকা রোজ নিজের হাত দেখিয়ে চেঁচিয়ে বলল, দেখো মৌনবু, আমরা সবাই তোমার বিয়ের মেহেদি দিয়েছি। একে একে নিভা, নাবিলা, রূপকথা, তানসান, নিশাত, নির্জনা বেগম, মাসুমা বেগম তাদের মেহেদি পড়া হাত দেখাতে মৌনতা হতবাক হয়ে চেয়ে রইল ফোনের স্ক্রিনের দিকে। তার স্থবিরতা ভেঙে হু হু করে কান্না বেরিয়ে আসলো যখন তপবন, তকদির শিকদার আর নেওয়াজ সাহেব নিজেদের হাতে তালুতে দেওয়া মেহেদি দেখালো। মৌনতা অস্থির চিত্তে একবার দরজার পানে তাকালো, আরেকবার ফোনের স্ক্রিনের দিকে। সে ফুপিয়ে কেঁদে উঠল দূর দেশে তার ফেলে আসা প্রিয়জনদের দেখে। মৌনতা কাঁদতে কাঁদতে এরোজের পানে চেয়ে অস্ফুট স্বরে বলল, আব্বু, ভাইজান, রোজ, তানসান সবাই এসেছে এখানে? এগুলো কি সত্যি? এরোজ বাচ্চাদের মতো বাহুতে নিজের চোখ মুছে ঘন ঘন মাথা নেড়ে বলল, সবাই এসেছে আমাদের বিয়ের জন্য। তার কথা শুনে মৌনতা পুনরায় তাকায় দরজার দিকে। সবাই সেই ছোট্ট কাচের গ্লাসের ফাঁক দিয়ে তার সাথে দেখা করলো। মৌনতার উত্তপ্ত হৃদয়টি আর দেহের ভেতরে থাকা যন্ত্রণাগুলো অচিরেই হারিয়ে গেল প্রিয়জনদের মুখ দেখে। সে এরোজের পানে চেয়ে অনুনয় করে বলল, আমি বাড়ি যাব। এরোজ ম্লান হেসে বলল, এবার একেবারে মিসেস এরোজ শিকদার হয়ে বাড়িতে ফিরবেন, আর একদিন মাত্র। মৌনতা অশ্রু ভেজা নয়নে চেয়ে বলল, একদিন অনেক লম্বা হয়। মিসেস এরোজ হওয়ার এত তারা? মৌনতা ঘন ঘন মাথা নেড়ে বলল, অনেক। সূর্য আমার জন্য মরিচিকা, বারংবার আঁকড়ে ধরতে চাই তবুও ফসকে যায়। এরোজ তার হাতটা আঁকড়ে ধরল, দৃঢ় কণ্ঠে বলল,
এবার আর আমাদের সুখ কেউ কেড়ে নিতে পারবে না, কথা দিচ্ছি। মৌনতা মেনে নিল তার ওয়াদা। সে জানে এই মানুষটা কখনোই তার ওয়াদার বরখেলাপ করে না। এরোজ আবার মেহেদি দিতে শুরু করলো ফোন দেখে দেখে। আর মৌনতা মুগ্ধ হয়ে দেখতে লাগলো তার ধূসর জীবনকে একটু একটু করে রাঙিয়ে তোলা অপার্থিব সৌন্দর্যে মোড়া মানুষটিকে। যেই মুগ্ধতে এক নিমিষেই কেটে গেল একটি দিন। একদিন খুব একটা দীর্ঘ ছিল না। হাসপাতাল থেকে মৌনতাকে একদম বিয়ের ভেন্যুতে নেওয়া হলো। একটা বিচের পাশে খোলা মাঠ, সেই মাঠের ঠিক মাঝ বরাবর ওয়েস্টেরিয়া এবং অর্কিডের ঝালর দিয়ে সুসজ্জিত নিকা মঞ্চটি দেখে মৌনতা দাঁড়িয়ে গেল। ঠিক যেন ধরনীর বুকে সফেদ ফুলে ফুলে সজ্জিত শুভ্র এক স্বর্গীয় স্থান, যেখানে ভালোবাসা তার ভালোবাসাকে নিজের করে পায়। সকাল 9টা নাগাদ ভেন্যুর পাশে থাকা দালানটিতে ঢুকতে মৌনতার অশ্রু বাঁধ ভাঙা হলো সাদা পোশাকে আবৃত তার পুরো পরিবারকে দেখে। সকলে কেঁদে উঠল হাড়ের উপর চামড়ার প্রলেপে একটি মৃতপ্রায় দেহকে দেখে। রোজ আর তানশান খুব করে চাইছিল ছুটে গিয়ে তাদের প্রিয় মানুষটিকে জড়িয়ে ধরতে, কিন্তু ডক্টরের কঠোর নিষেধাজ্ঞতায় মৌনতার শরীর এখন খুবই নাজুক। কোনো প্রকার ব্যাকটেরিয়া ওর দেহে প্রবেশ করলে ওর জন্য বিপজ্জনক হয়ে যাবে। মৌনতা দূর থেকে সবাইকে দেখতে পেল। এরপর তাকে ব্রাইড রুমে নিয়ে যাওয়া হলো। পরিবারের সকলে ছিল আরেকটি ঘরে। এরোজ ব্যস্ত কদমে সেই ঘরে ঢুকতে নির্জনা বেগম বললেন, মৌনতা পড়বে কি? দেখাওনি তো কিছু। আমি ওর সব গয়না নিয়ে এসেছি। এরোজ কাঙ্ক্ষিত জিনিস খুঁজতে খুঁজতে গুরুগম্ভীর কণ্ঠে বলল, কোনো গয়নার প্রয়োজন নেই, আমি আমার স্ত্রীর জন্য সব কিনে রেখেছি। নিশাত উঠে বলল, কিন্তু ওটা মৌনতার প্রাপ্য এরোজ, এগুলো তোর স্ত্রীর জন্য বানিয়ে রাখা। এরোজ সরব কঠিন চোখে তাকালো খালামণি আর মায়ের দিকে কঠোর গলায় বলল, ওই দেশ, ওই বাড়ি জড়িত সব অভিশপ্ত। ওই বাড়ির কোনো কিছু আর মৌনতাকে ছুঁতে পারবে না খালামণি। তপবন সহ সকলে হতাশার নিঃশ্বাস ফেলল তার অবুঝের মতো কথায়। যেখানে সে নিজেই ওই বাড়ির ছেলে, সেখানে ওই বাড়ির জিনিস কি করে অভিশপ্ত হয়? কিন্তু কে বোঝাবে ওই ষাঁড় গরুকে? এরোজ সাদা গোলাপগুলো খুঁজে পেতে রুম থেকে বেরিয়ে গেল। সাদা লেহেঙ্গা পরিহিত রোজ তার লেহেঙ্গা আঁকড়ে ধরে ভাইয়ের পিছু যেতে যেতে বলল, ভাইজান, আমি একটু মনু বইয়ের কাছে যাই। আমি সকাল থেকে নিজেকে পুরো স্যানিটাইজ করেছি, শুধু স্যানিটাইজার খাওয়া বাকি, আর দেহের কোথাও স্যানিটাইজার লাগানো বাকি নেই। প্লিজ ভাই। এরোজ থমথমে মুখে বলল। আয়। রোজ চেঁচিয়ে উঠল, আনন্দে ছুটে গেল তার প্রিয় মৌন বউয়ের কাছে। মৌনতা নায়েলকে বুকে জড়িয়ে ধরে চুপটি করে বসেছিল। তন্মধ্যেই তার বুকে কেউ আছড়ে পড়তে মৌনতা হকচকে গিয়ে নায়েল সহ রোজকেও আঁকড়ে ধরলো। অস্ফুট স্বরে ডেকে উঠল, রোজ। রোজ পুনরায় হুহু করে কেঁদে উঠে আদুরে গলায় ডাকলো, মনুবু, আই মিস ইউ। আমি বলেছিলাম না তুমি সারা জীবন আমার মনুবু হয়েই থাকবে, দেখেছো? মৌলতা ম্লান হেসে তাকে জড়িয়ে ধরে বলল, ছোট্ট রোজ নিজেই তার কদিন পর কারোর বউ হয়ে যাবে। এসব কথা এখন বলো না তো মনুবু, আমায় অনুভব করতে দাও তোমাকে। আমার এখনো বিশ্বাসই হচ্ছে না আমি তোমায় ছুঁতে পারছি। ভাইজান কেন এত কঠোর মনুবু? কাউকে তোমার কাছে ঘেঁষতেই দেয় না। মৌনতা ম্লান হাসল তার কথা। এরোজ ভেনু গেটের সামনে দাঁড়াতেই গাড়ি থেকে একটা স্থূল দেহের লম্বা মেয়ে বেরিয়ে এলো তার সুটকেস নিয়ে। এরোজ চমৎকার হেসে বলল, फातिमा, अस्सलामु अलैकुम। अच्छी हूँ एरोज भाईजान, आपकी दुल्हन कहाँ है? अंदर है, चलो दिखा दो। तुम दो तो खूबसूरत लग रहे हो। এরোজ হাসি মুখে বলল। ফাতিমা হাসি মুখে বলল, शुक्रिया भाईजान। তবে তার হাসি নিভে গেল এরোজের পরের কথায় लेकिन तुमसे ज्यादा मेरी बीवी ज्यादा खूबसूरत है। বলেই এরোজ হেসে উঠল। ফাতিমাও হেসে বলল, मुबारक हो भाईजान, आप तो जीत गए। এরোজ মাথা নেড়ে বলল। हाँ वो तो है। কিন্তু ফাতিমা ব্রাইড রুমে ঢুকতেই থমকে গেল চেয়ারে বসে থাকা মানুষটিকে দেখে। কারণ এরোজের ভাষ্যমতে তার স্ত্রী অনেক সুন্দর, অথচ সে একটা বিশ্রী সৌন্দর্যের কঙ্কালের মতো নারীকে ছাড়া কক্ষে কিছুই দেখতে পারছে না। এরোজ ফাতিমা সুটকেস নিয়ে রুমে ঢুকতে তার আশ্চর্য চেহারা দেখে মৃদু হাসলো, বলল, है ना खूबसूरत? वो कैंसर पेशेंट है। ফাতিমা বাখারা হতে গিয়েও মুগ্ধ চিত্তে হেসে উঠল সৌন্দর্যের এক অনন্য দৃষ্টান্ত দেখে। ঘন ঘন মাথা নেড়ে এরোজের কথায় সায় জানিয়ে বলল, हाँ भाईजान, वो बहुत खूबसूरत है, एकदम परी जैसी। आई नो। এরোজ হেসে বলল। ফাতিমা পাকিস্তানের মেয়ে, কানাডায় পড়াশোনা করে এবং তার বন্ধুদের সহযোগিতায় তারা সম্মিলিতভাবে একটা বুটিকের দোকান, একটা পার্লার চালায়। সেই বুটিকে পাকিস্তানিদের হাতে তৈরি অনেক সুন্দর কারুকার্য খচিত বিয়ের পোশাক পাওয়া যায়। আর ফাতিমার কাজও অনেক সুন্দর, সে আগে থেকেই চেনে। তাই নিজের বিশেষ দিনে তাকেই এনেছে এবং তার থেকে মৌনতার নায়েলের জন্য পোশাকও বানিয়েছে। অসুস্থ থাকার কারণে মৌনতার ভারী পোশাক ক্যারি করতে পারবে না। খুব অসাধারণের মাঝেও অসাধারণ একটা লাল আর গোল্ডেন জারি ওয়ার্কের একটা লেহেঙ্গা আনিয়েছে, যেটা উপর থেকে
নাইলকে একটা আনারকলির মতো দেখতে লাগে, কিন্তু আদতে তার নিচে থাকে একটা স্কার্ট। এরোজ কক্ষ থেকে বের হওয়ার আগে ফাতিমাকে বলল। ফাতিমা, ফাতিমা ভীষণ উৎসাহী কণ্ঠে বলল। ওকে ভাইজান। এরোজ বেরিয়ে গেল নিজেকে আর তার চিরসঙ্গীকে তৈরি করতে, যে কিনা বাবা মায়ের বিয়ের সকল কার্যক্রমে তার সাথে সাথে থেকে তত্ত্বাবধান করেছে। তপবর নাইলকে কোলে নিয়ে রুমে ঢুকতে এরোজ তার লাল লেহেঙ্গাটা বের করলো। দাও ভাইজান, তাকে রেডি করিয়ে দিই। নাইল হুড়মুড়িয়ে বড় বাবার কোল থেকে নেমে বলল, এটা আমার ড্রেস। ও মাই গড, ইউ বিউটিফুল। এরোজ হাঁটু গেড়ে বসে তার হাত দুটো আঁকড়ে ধরে বলল। আমরা এটা পরে আমাদের মৌন বউকে আনতে যাব। নাইল চোখ বড় বড় করে বলল, সত্যি? মৌন বউকে অনলি আমরা ফ্যামিলি হয়ে যাব? এরোজ মাথা নাড়ল। বিগত কয়েকদিন যাবৎ মেয়েটির থেকে একটি পরিপূর্ণ পরিবার হওয়ার অনুমতি নিয়েছে। সে ছোট ছোট গোলাপি গালে চুমু দিয়ে বলল, এরপর মাম্মার ছোট পাপার বিয়ে হবে, তারপর আমরা ফ্যামিলি হয়ে যাব। আর তোমার পাপা, এরপর আর কেউ কখনো বলবে না তোমার মাম্মা পাপা নেই। অবুঝ নাইল কি বুঝলো কে জানে, সে আচমকাই আনন্দে চেঁচিয়ে উঠে বলল, আর কখনো টিচার আমায় বলবে না যে আমার মাম্মা পাপা নেই? আমার সব আছে। হ্যাঁ, তোমার সব আছে। তপবন নীরবে দেখলো চাচা ভাতিজি থেকে একটু একটু করে বাবা মেয়ে হয়ে ওঠা এরোজ আর নাইলকে। এরপর দীর্ঘ 7 বছরের যন্ত্রণাকে এক নিমিষে তুচ্ছ করে দিল সাদা পর্দার আড়ালে বধূ বেশে বসে থাকা মমতার এক ঝলক। অফ হোয়াইট শেরওয়ানির একপাশে ফেলে রাখা গোল্ডেন কারুকার্য খচিত শাল জড়িয়ে রাখা হাতটি আঁকড়ে ধরে লাল টুকটুকে লেহেঙ্গা পরিহিত নাইল আনন্দে আত্মহারা হয়ে লাফাতে লাফাতে লাল গালিচা পেরিয়ে এগিয়ে চলেছে তাদের মৌন বইয়ের কাছে। নাইল আর এরোজ ঠিক সাদা ফুলের পর্দার অপর পাশে এসে বসলো। নিকামঞ্চে শুধু ইমাম, তপবন, তকদির শিকদার আর নেওয়াজ সাহেব উপস্থিত ছিলেন। ইমাম বিয়ে পড়ানো শুরু করলেন। কবুল বলা সেই মহেন্দ্র খণ্ডটি আসতেই মৌনতা চোখ বন্ধ করে নিল। বদ্ধ চোখের পাতায় ভেসে উঠল অতীতের সকল তিক্ত স্মৃতি। মৌনতা ধপ করে চোখ মেলে তাকালো। এক মুহূর্ত কাল বিলম্ব না করে বলল, কিয়ৎকাল বাদে অপর প্রান্ত থেকে ভেসে আসলো উদ্গ্রীব পুরুষালী কণ্ঠ, কবুল কবুল কবুল। উপস্থিত সকলে হেসে উঠল এরোজকে হন্তদন্ত হয়ে কবুল বলতে দেখে। মুরব্বীরা সবাই নেমে গেলেন স্টেজ থেকে। রোজ আর নিভা এগিয়ে এসে বলল, ভাইজান পর্দা তোলো তাড়াতাড়ি। নাইল এক ঝাঁপে ফুপির কোলে চড়ে উঠে বলল, এই বাবা, পর্দা তোলো তাড়াতাড়ি, মাম্মা বউ সেজেছে, আমরা দেখব। এরোজ পর্দা তুলল। নুইয়ে গিয়ে পৃথিবীর সবচেয়ে সুন্দর বধূটিকে দেখার জন্য লাল ঘোমটাটা তুলতে চোখ ছলছল করে উঠল। দুটো অশ্রুসজল নয়নে চোখ পড়তে সে বিমুগ্ধ চিত্তে বলল, এবার আমায় মুগ্ধ করা ছেড়ে দিন মৌন। এক জীবনে আর কত মুগ্ধ করবেন? বুকের ভেতরে যত মুগ্ধতা জমে আছে তাতে অনায়াসে কয়েক জন্ম কাটিয়ে দেওয়া যাবে। এবার দুঃখগুলো আমার নামে করে দিয়ে আপনি এটা বরং আমার হয়ে যান। শুভ বিবাহ মৌন। না না, মৌন বউ, আমার মৌন বউ। মৌনতার চোখ বেয়ে এক ফোঁটা অশ্রু গড়ালো সেই অনবদ্য সৌন্দর্যের প্রশংসায়। এরোজ আজ কোনো বাধা বিপত্তির তোয়াক্কা করল না, বরং সকলের উৎসুক দৃষ্টি উপেক্ষা করে বলল, মৌন, আপনাকে একটু জড়িয়ে ধরতে পারি? মৌনতা জবাব দিল না, বরং নীরবে নিজ উদ্যোগে লেপটে গেল প্রশস্ত বক্ষে। সহসা টুপটাপ করে এরোজের চোখ বেয়ে অশ্রু গড়াতে লাগলো। একটা সময় ছেলেটা বিশ্ব জয় করে নেওয়ার মতো আনন্দে শব্দ করে কেঁদে উঠে বলল, আপনি আমার মৌন, আপনি চিরদিনের জন্য আমার। উপস্থিত সকলের মাঝে হইচই পড়ে গেল। নির্জনা বেগম হতভম্ব হয়ে তকদির শিকদারকে বললেন, রোজের আব্বু, আমি আমার ছেলেটাকে এত খুশি কোনোদিন দেখিনি। আমার ছেলেটা খুশিতে কাঁদছে। তকদির শিকদার হাসলেন। আজ কারোর কাছে একটুও দৃষ্টিকটু লাগছে না এই দৃশ্য, বরং সকলে মুগ্ধ মনে মুগ্ধ চিত্তে দেখল। ইমরোজ নিস্তেজ নিঃস্ব বদনে মেঝেতে করা বিছানায় শুয়েছিল। হঠাৎ করে ফোনে অজস্র নোটিফিকেশনের টোন বেজে উঠল। সে কৌতূহলী হয়ে স্ক্রিন অন করতে চমকে গেল। ফেসবুক জুড়ে তার পরিবারের লোকদের অজস্র পোস্টের নোটিফিকেশন দেখে। তার থেকেও আশ্চর্যের বিষয় হলো এরোজের আইডি থেকে পোস্ট করার নোটিফিকেশন দেখে। এরোজ তাকে ব্লক থেকে ছেড়েছে, সে চকিতে নোটিফিকেশন অন করলো। মুহূর্তে দেহ হিম হয়ে আসলো। লাল টুকটুকে বধূ সাজে মৌনতাকে এরোজের বাহু ধরে আবদ্ধ দেখে। এক হাতে নাইল আর এক হাতে মৌনতাকে আগলে দাঁড়িয়ে আছে এরোজ। ক্যাপশনে লেখা, আমার মৌন বউ আর আমার মেয়ে। ইমরোজের চোখের সামনে ধোঁয়াশা হয়ে আসলো। সবটা শেষ। এতটুকু তার চেতনা ছিনিয়ে নিল মুহূর্তেই।
এরোজের জীবনে শুরু থেকে এই পর্যন্ত সবকিছুই কখনোই সুস্থ স্বাভাবিক ছিল না। একটা অসুস্থ, অনিশ্চিত, অনিয়ন্ত্রিত জীবনযাপন করতে করতে ত্যক্ত প্রাণীটি ওই একটা নামে এসেই সুখ খুঁজে পায়, আর সেটা হলো মৌনতা। কিন্তু জীবন বরাবরই এরোজের সাথে বীভৎস খেলায় মত্ত হয়েছে। সুখ ছুতে গিয়েও ছুতে না পারার আফসোসে জর্জরিত করেছে। সময়ের পরিক্রমায় মৌনতা অনুভব করে মানুষটা তার জন্য কাঙালের মতো অপেক্ষারত, কিন্তু হাসপাতালের ওই দরজাটি যেন তার জন্য দুর্ভেদ্য এক দেয়াল হয়ে দাঁড়িয়েছে। বোন ম্যারো ট্রান্সপ্লান্টের প্রথম 7 দিন বেডে শুয়ে থাকা মৌনতা নিভু নিভু দৃষ্টিতে তাকিয়ে আছে দরজার ওপারে থাকা মানুষটির দিকে। দরজার ওপারে জীবন আর এপারে মৃত্যু। এই দরজাটা পার হতে পারলে জীবন ফিরে পাবে, কিন্তু ব্যর্থ হলে মৃত্যু। মৌনতার ওষ্ঠদয় আলতো বেঁকে যায়, ফেটে চৌচির ওষ্ঠদয় নোনাসাদের রক্তের আনাগোনা। তবে বীভৎস যন্ত্রণায় কাতরাতে থাকা দেহটির মাঝেও আজ অদ্ভুত সৌন্দর্য জলজল করছে। নয়া বধূরূপ, হাতে কানে গলায় ছোট ছোট কিছু অলংকার জানান দিচ্ছে সে কারোর খুব যত্ন ও ভালোবাসায় মুড়িয়ে রাখা এক ব্যক্তিগত মানুষ, যার ভালোবাসার সৌন্দর্যের কাছে হেরে যাচ্ছে দেহের অভ্যন্তরে ছুটে চলা অবশিষ্ট মরণ ব্যাধির কোষগুলো। এরোজের মৌন বইয়ের বধূরূপের কাছে হেরে যাচ্ছে ক্যান্সারের দেয়া বিদঘুটে বিভৎস রূপ। চোখে চোখ রেখে মৌনতা আলতো হাত নেড়ে এরোজকে কাছে ডাকলো। বিয়ের পর মুহূর্ত থেকে তাদের সংসার জীবন চলছে এই হাসপাতালের করিডোর আর ওই কামরা। চোখে চোখ পড়তে নীরব আহ্বানে এরোজ ধীর কদমে দরজা ঠেলে ঢুকলো। বেডের কাছে এগিয়ে যেতে মৌনতা শাহাদাত আঙ্গুল নেড়ে আরো কাছে ডাকলো। গোলাপি আভা ছড়িয়ে যাওয়া ফর্সা মুখটিতে চেপে রাখা কান্নার আভাস। এরোজ ঈষৎ ঝুঁকে গেল বিছানায় শায়িত নারীটির মুখের উপর, কিন্তু তাতেও কার্যসিদ্ধি হলো না। শাহাদাত আঙ্গুলটি আবারও নড়ে উঠতে এরোজ আবারও অপ্রস্তুত হলো। বিবাহের আজ 20 দিন, কিন্তু তাদের নৈকট্য বলতে একে অপরের হাত ধরে হাসপাতালের এই কক্ষটিতে রাত কাটিয়ে দেওয়া। নিজের অপ্রস্তুত সত্তা নিয়ে এরোজ আরেকটু এগিয়ে গেল। সেই এগিয়ে যাওয়া নৈকট্যে সীমা ছাড়িয়ে গেল। বন্দি অনুভূতিরা বহু বছর বাদ খাঁচা থেকে মুক্তি পর আনন্দে মুক্ত পাখিদের ন্যায় ডানা ঝাপটাতে লাগলো। নাকে কান ঠেকে গেল। টলটলে স্বচ্ছ দুটি অশ্রুভেজা নয়নে আটকে গেল দুটি ধূসর অশ্রুভেজা নয়ন। পুরুষালী গালে একটি কম্পিত উষ্ণ হাত ঠেকতেই এরোজ কৌতূহলী হলো, কিন্তু তার সকল কৌতূহল থমকালো যখন শুষ্ক ফাটা চৌচির ওষ্ঠদ্বয় তার ললার ছুঁয়ে দিল। একটা শুষ্ক চুমু এরোজ ধপ করে চোখ বন্ধ করে নিল। কর্ণকুহরে শিরশির করে আন্দোলিত হয় একটি রিনরিনে ফিসফিসানি কণ্ঠ। যদি সৃষ্টিকর্তা এই দরজার ওপারে যাওয়ার অনুমতি না দেয়, তবে আমার প্রতি কোনো আক্ষেপ রাখবেন না। নিজেকে ভালোবাসবেন, নিজের যত্ন নেবেন। বিদঘটে শব্দগুলো মিলিয়ে যায় নিস্তব্ধতার আড়ালে। এক দৃষ্টিতে তাকিয়ে থাকা মৌনতার গালে 2 ফোঁটা অশ্রু পড়তে মৌনতারও চোখের কার্নিশ বেয়ে 1 ফোঁটা অশ্রু গড়ালো। একটা সময় নারীটির সেই নীরব অশ্রু বিসর্জন নীরবতা ভেঙে ফুপিয়ে উঠল যখন এরোজ বদ্ধনেত্রে পুনরায় তার ললাট এগিয়ে দিল। মৌনতা কাঁদতে কাঁদতে হেসে ফেলল। পুরুষটি বাচ্চাদের ন্যায় আদর লুফে নেওয়ার চেষ্টা দেখে সে ফিরিয়ে দিল না। চোখে অশ্রু, ঠোঁটে হাসি নিয়ে সে দুহাতে পুরুষালী গাল দুটো আঁকড়ে ধরে ললাটে পুনরায় ঠোঁট ছুঁয়ে দিল। এরোজ এবার ডান গাল এগিয়ে দিল। মৌনতা কাঁদতে কাঁদতে সেখানেও ঠোঁট ছুঁয়ে দিল। একে একে বাম গাল, সরু নাকের ডগা, 2 চোখের পাতা একে একে সব নীরব আবদার অনুসরণ করে ছুঁয়ে গেল ভীষণ আদরের সাথে। অথচ দুজনার চোখ দিয়ে অবাধে নোনা জল গড়াচ্ছে। একবার, দুবার এমন শুষ্ক স্পর্শ অজস্রবার পুনরাবৃত্তি হলো। এরোজ উন্মত্ত হয়ে পড়ল জগতের সবচেয়ে শক্তিশালী স্পর্শটুকু জীবনে প্রথমবারের মতো অনুভব করে। আর মৌনতা ঠিক ততবারই ভীষণ আদরের সাথে তার আবদার পূরণ করেছে, কিন্তু অজস্র স্পর্শ পেয়েও মন ভরতে না পেরে একটা সময় এরোজ নিজের অসহায়ত্বে শব্দ করে কেঁদে উঠল। ক্যানুলা লাগানো উষ্ণ হাত দুটি মুখে ঠেকিয়ে সে হাউমাউ করে কাঁদলো। কাঁদতে কাঁদতে অভিযোগ করে বলল, এত কঠিন কথা কি করে বললেন? আপনার কি আমার ওপর একটুও দয়া হয় না মৌন? জগতের সবচেয়ে সুন্দর আর ক্ষমতাধর স্পর্শের সাথে পরিচয় করে দাবি ছাড়িয়ে নিয়েছেন। আপনি কেন এত পাষাণ মৌন? আপনার একটুও উচিত হয়নি এত সুখময় স্পর্শের সাথে পরিচয় করানো। এই স্পর্শে এত সুখ কেন? আজ মনে হচ্ছে আমি কখনো জানতামই না সুখ কাকে বলে। আমি সুখকে জানতে চাই মৌন। প্লিজ, আপনাকে এই দরজার ওপারে যেতে হবে, যেতেই হবে। অন্তত আমায় রোজ এমন করে একটু সুখের সাথে পরিচিত করার জন্য হলেও ওই দরজার ওপারে যেতেই হবে। দুটি ললাট একে অপরের সাথে দুঃখ আলাপনে মতো। দুজনের মাঝে আপ্রাণ চেষ্টা ওই দরজাটার ওপারে যাওয়ার এবং দ্বিতীয়বার জীবনকে জিতে নেওয়ার। ক্যালেন্ডারের পাতায় নতুন বছর যুক্ত হয়েছে। জীবনে যুক্ত হয়েছে নতুন অনুভূতি, নতুন অভিজ্ঞতা, নতুন প্রাণের স্পন্দন। সময়ের বিবর্তনে জলবায়ু পরিবর্তন হচ্ছে, যার কারণে প্রকৃতিতে অদ্ভুত পরিবর্তনের দেখা মিলেছে। এতটাই অদ্ভুত যে বদনে হিমে সূচ ফোটা ফেব্রুয়ারি মাসে শীতেও সুনামির দেখা মিলছে। ভারী অদ্ভুত, ভারী বিরক্তিকর। আকাশের ক্ষিপ্র বজ্রঝড়ের প্রকোপে
থাই গ্লাসগুলো কেঁপে উঠছে দফায় দফায়। গাছ মরমর করার ভয়ঙ্কর শব্দে আলোড়িত হলো নিস্তব্ধ কামরা জুড়ে। রূপকথা নামক ছোট্ট মাটি বদ্ধ নেত্রে বিরক্তি মিশ্রিত নিঃশ্বাস ফেলল। ফোনের অপর প্রান্ত থেকে ভেসে আসছে একটি আদুরে উদ্বিগ্ন কণ্ঠ। হ্যালো, রূপকথা, শুনতে পাচ্ছ আমার জান? শুনছি। রূপকথা ব্যথাতুর নিঃশ্বাস ফেলে বলল। ঝড়ে আটকে থাকা গাড়িতে বসা তপবন বাইরের বিরূপ আবহাওয়ার দানবীয় প্রকোপ দেখতে দেখতে দুশ্চিন্তা নিয়ে বলল, রাতটিকে কোনোভাবে কাটিয়ে দিতে পারবে না? গাড়ি এগোতেই পারছে না, মা সড়কে গাছ ভেঙে পড়ে গেছে। আমার অন্য রাস্তা দিয়ে আসতে হবে, তাতে অনেক সময় লাগবে। আম্মু আব্বু কোন জ্ঞানে তোমাদের একা রেখে বাগেরহাটে গেল? পুরো কোম্পানির দায়িত্ব তপবনের কাঁধে থাকায় তাকে কনস্ট্রাকশন সাইটের দিকটাও সামলাতে হয়। 2 দিনের জন্য যশোরে গিয়েছিল, কিন্তু আজ যখন শুনল সন্ধ্যায় নির্জনা বেগম আর তকদির শিকদার বাগেরহাটে গিয়েছে, তখন কাজ ছেড়ে দ্রুত বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। রূপকথার গর্ভ অবস্থার শেষ সপ্তাহ চলছে, কোনোভাবে একা রাখা যাবে না। কিন্তু যখন রওনা দিল তখন ঝড় শুরু হয়ে গেছে। রূপকথার পেট ব্যথা করছে বিকেল থেকে। সে পেটে হাত বুলাতে বুলাতে বলল, পেটে ব্যথা করছে তানসিনা পাপা। এতটুকু যথেষ্ট ছিল তপবনের সকল দুশ্চিন্তায় নতুন মাত্রা যোগ করার জন্য। সে ঘেমে উঠল, ক্ষোভে ভরা কণ্ঠে বলল, তুমি কি করে আব্বু আম্মুকে যেতে দিলে বলো তো? আম্মা, আব্বুজানের কারো করার কিছুই ছিল না। মেজো চাচির একসাথে 2 পা ভেঙেছে, না গেলে খারাপ দেখাতো। এই সময় লোক দেখানোর ফর্মুলাটা কি খুবই প্রয়োজন ছিল? তিনি তো এখন অসুস্থ আছেন, কিন্তু ওখানে তোমরা 3 জন। এইটুকুই কেউ ভাবলো না যে একজনের জন্য 3 জনকে এভাবে বিপদে ফেলে যায় কি করে? তপবনকে আজ ভীষণ স্বার্থপর শোনালো। রূপকথা জানে মানুষটা সবার বিপদে সবার আগে উপস্থিত হয়, কিন্তু আজ গল্পটা ভিন্ন। তপবন ড্রাইভারকে ইশারা করলো দ্রুত অন্য পথে গাড়ি চালাতে। তুমি কি কোনোভাবে আম্মু, সুপ্তরা, নিহানকে ডাকতে পারবে না? বাইরে অনেক ঝড় হচ্ছে, তারা এখন ছোট ছোট দুজনকে নিয়ে বের হলে একটা বিপদ হয়ে যাবে। তবে আমি অ্যাম্বুলেন্স কল করি, তারা এসে তোমার হসপিটালে নিয়ে যাক। অন্তত ওখানে থাকলে কোনো সমস্যা হলে ডাক্তার দেখে নেবে। আমি এই দুশ্চিন্তা নিতে পারছি না। রূপকথার বিরক্তি এবার রাগে পরিণত হলো। রাখুন আপনার দুশ্চিন্তা, বড় জোর 2 ঘন্টার তো ব্যাপার, কিছুই হবে না, অতটাও ব্যথা না, আপনি নিশ্চিন্তে আসুন। তপবনের মন মানল না, তার বুকটা কেমন বিচলিত হয়ে পড়েছে। এটা প্রায়শই হয় যখন থেকে রূপকথা গর্ভধারণ করেছে। সে তবুও নিজেকে দমিয়ে নিল। ঘুরে যেতে তাদের একটু বেশি সময় লাগবে, মাত্র 2-2.5 ঘন্টা তো। সে বলল, তবে জবাকে আর মাজেদা চাচিকে নিয়ে সাথে রাখো, আর সাবধানে থেকো। তারশান কোথায়? এখানেই ছিল এতক্ষণ, মাত্র তার ঘরে গেল। আগামীকাল স্কুলের অল্প কিছু হোমওয়ার্ক বাকি আছে, তাই করতে গিয়েছে। আচ্ছা। ফোন কাটতে রূপকথা নড়ে চড়ে বসলো। ওয়াশরুম যেতে হবে, কিন্তু তার একা উঠতে বসতে কষ্ট হয়। সে দরজার পানে চেয়ে উঁচু স্বরে ডাকলো, জবাপা, জবাপা, একটু রুমে আসবেন, ওয়াশরুমে যাব। রূপকথা অনেকক্ষণ ডাকলো, কিন্তু জবা এলো না। হয়তো ভাত খাচ্ছে। সে নিজেই উঠার চেষ্টা করলো, কিন্তু উঠতে যাবে অমনি পেটে একটা ব্যথাতুর ধাক্কা অনুভব হলো। রূপকথা চোখ মুখ কুঁচকে পেট আঁকড়ে আর্তনাদ করে উঠল। ধাতস্থ হয়ে তাকালো নিজের স্ফীত উদর পানে হাত বুলিয়ে বলল, এই দুষ্টু ছানারা, তোমাদের ঘুম নেই? এখনো মাকে লাথি মারছো? ঘুমাও বলছি, নয়তো কিন্তু মা বকা দেব। নিজ মনে বকবক করতে করতে রূপকথা ধীর পায়ে ওয়াশরুমে গেল। তবে যতটা প্রাণবন্ত বদনে ওয়াশরুমে ঢুকলো, বের হওয়ার সময়টা ছিল ততটাই ভয়ঙ্কর। সাথে সাথে মার্বেল টাইলসের পথ ধরে অতি সাবধানে হাঁটতে থাকা রূপকথার সব সাবধানতা কেড়ে নিল আচমকা হিংস্র পশুর ন্যায় ঘুটঘুটে তমসায় ছেয়ে যাওয়া বদ্ধ ওয়াশরুমটি। ঝড়ের গর্জন আর জানালার কাছে বৃষ্টির উন্মত্ত আঘাতের শব্দে থমথমে পরিবেশ টিকরে বদ্ধ ওয়াশরুমের দরজা দিয়ে গগনবিদারী এক চিৎকার বেরিয়ে আসলো। তানশান, রূপকথার কণ্ঠনালী আটকে গেল যখন ভারী শরীরটা ভারসাম্য হারিয়ে সজোরে আছড়ে পড়ল ঠান্ডা শক্ত মার্বেলের মেঝেতে। অন্ধকার চিরে এক অবর্ণনীয় যন্ত্রের আর্তনাদ বের হয়ে এলো রূপকথার গলা দিয়ে। পড়ে যাওয়া ধাক্কাটা সরাসরি গিয়ে লাগলো তার তলপেটে। তীব্র ধারালো এক যন্ত্রণা মুহূর্তের মধ্যে মাথা থেকে পা পর্যন্ত ছড়িয়ে পড়ল। মনে হলো যেন কোনো ধারালো তালোয়ার তার শরীরটাকে 2 ভাগে চিরে ফেললো। রূপকথা 2 হাতে পেটটা চেপে ধরে গুঙিয়ে উঠল। ব্যথার প্রকোপ এতটাই তীব্র যে সে আর একটা শব্দ করতে পারল না। শুধু অস্ফুট গোঙানির শব্দ বের হলো মুখ থেকে। কিন্তু রূপকথা ব্যথার থেকেও বেশি ভয় অনুভব করলো। সে ব্যথা ভুলে আঁকড়ে ধরল নিজের উদর। যন্ত্রণা ছাপে এক চরম ভীতি আঁকড়ে ধরল তার মাতৃত্বকে। কাঁপতে কাঁপতে রূপকথা এদিক ওদিক তাকালো, কিছু দেখতে পারছে না। সে ফুপিয়ে কেঁদে উঠে মেঝেতে হাত রেখে ভর দিল, কিন্তু তার মস্তিষ্ক অচল হয়ে যায় যখন হাতের তালুতে কোনো স্যাঁতস্যাঁতে মেঝে স্পর্শ করলো না, বরং উষ্ণ আঠালো কোনো তরল পদার্থ অনুভব হলো। সে ব্যথা ভুলে গগনবিদারী চিৎকার করে উঠল, তানশান, তানশান, জবাপা, কেউ আছো? রূপকথা ফুপিয়ে কাঁদছে, কিন্তু একটু নড়তে পারছে না। তার নিম্ন দাঁত ছিঁড়ে যাওয়ায় মনে হয় ব্যথায় সে কাতরাতে লাগলো।
কিন্তু তার দুর্বল কণ্ঠস্বর ঝড়ের গর্জনের কাছে অতি তুচ্ছ শোনালো। কারেন্ট যাওয়ার পরেও যখন আইপিএস চালু হলো না, তখন তানশান ফোনের লাইট জ্বালিয়ে ত্রস্ত পায়ে মায়ের ঘরে এলো। নকনা করে ঘরে ঢুকে বলল, মিমি, আইপিএস জ্বলছে না কেন? কিন্তু কোথাও মিমি নেই। তানশান চকিতে এদিক ওদিক তাকালো। মিমিতে খুব একটা নড়তে চড়তে পারে না। সে উঁচু কণ্ঠে ডাকতে গেলেই কর্ণকুহর সচকিত হলো। ওয়াশরুম থেকে গুমোর কাদা শব্দ শুনতে সে তড়িৎ সেদিকে পা বাড়ালো। যেতে যেতে পুনরায় কর্ণকুহরে আন্দোলিত হলো রূপকথার অস্ফুট স্বরের আর্তনাদ। তানশান বাঁচাও। তানশান বজ্রহত চোখে তাকালো বদ্ধ দরজার দিকে। সে ছুটে গিয়ে দরজা ধাক্কালো। মিমি, মিমি কি হয়েছে? আপনি এমন কথা বলছেন কেন? আপনি কি ঠিক আছেন? ভিতরে তো অন্ধকার। রূপকথার জবাব আসলো না, শুধু কাতরানো শব্দ শোনা গেল। সহসা তানশানের মুখটি ভয়ে শূন্য হয়ে গেল। সে হন্তদন্ত হয়ে দরজা ধাক্কা দিয়ে বলল, মিমি অন্ধকারে পড়ে গিয়েছেন? দরজা কি খুলতে পারছেন না? মিমি, একটু চেষ্টা করুন দরজা খোলা। আমি নড়তে পারছি না তানশান। রূপকথা ফুপিয়ে উঠে বলল। তানশান আর এক মুহূর্ত বিলম্ব না করে ছুটে গিয়ে একটা হাতুড়ি নিয়ে আসলো। তার মাঝে দানবীয় শক্তি ভর করলো। নিজের সব শক্তি আর হাতুড়ি দিয়ে ঠিক 10 মিনিটের মাথায় তানশান দরজা খুলতে সফল হলো। খুলতেই তার দেহ সর্বশান্ত হয়ে গেল। সাদা মেঝেতে লাল তরল পদার্থের আধিপত্য দেখে হাত থেকে হাতুড়িটা ধপ করে পড়ে যায় তানশানে। সে ছুটে গিয়ে আঁকড়ে ধরল চেতনা হারাতে বসা রূপকথাকে। এত রক্ত দেখে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ে ছেলেটি। উদ্ভ্রান্তের মতো রূপকথার চোখ মুখ ছুঁয়ে বলে, মিমি, কোথায় ব্যথা পেয়েছেন? পেটে ব্যথা করছে? হে আল্লাহ, কত রক্ত! রূপকথা ছটফট করছে। তানশান তাকে আগলে নিয়ে গগন বিদারী চিৎকার দিয়ে ডাকলো জবাকে। জবাফুল, মিমি পড়ে গিয়েছে, তাড়াতাড়ি এদিকে আসো। রূপকথার শরীরের শক্তি দ্রুত ফুরিয়ে আসছে। চারিপাশে অন্ধকারটা যেন আরো ঘন হয়ে আসছে। চোখের পাতা জোড়া ভারী হয়ে নামছে। রক্তের উষ্ণ ধারাটা ক্রমে দীর্ঘ হচ্ছে মেঝেতে। আর তার সাথে সাথে রূপকথা তলিয়ে যেতে লাগলো এক অতল অন্ধকার চেতনার গভীরে। তানশান গলাকাটা মুরগির মতো ছটফট করতে করতে থমকে গেল রূপকথাকে নিস্তেজ হতে দেখে। আতঙ্কে চোখের কোণে জল জমতে জমতে সে চকিতে দেহটিকে আগলে নিল বুকে। ভয়ার্ত কণ্ঠে বলল, মিমি, মিমি, আপনি এমন করছেন কেন? ও কিচ্ছু হবে না মিমি, আমরা এক্ষুনি হসপিটালে যাব। কিচ্ছু হবে না, ভাই বোনেরও কিচ্ছু হবে না। বলতে বলতেই তানশান বাহুতে মুখ ঠেকিয়ে শব্দ করে কেঁদে উঠল। কাঁদতে কাঁদতে পুনরায় জবাকে ডাকলো। জবা হবে। তানশান অস্থির চিত্তে একবার রক্ত আর নিস্তেজ রূপকথার পানে তাকাচ্ছে। জীবনে কখনো এত অসহায়ত্ব অনুভব হয়নি তার মনে হচ্ছে সে নিজের চোখের সামনে নিজের অক্ষমতার কারণে তার প্রিয় মানুষকে চিরতরে হারাচ্ছে। তার মিমি তার থেকে দূরে সরে যাচ্ছে। তার ভাই বোনকে সে তার চোখের সামনে হারিয়ে ফেলছে। এই এক ভাবনায় ভয়ে কুকড়ে উঠল তানশান। সে বাচ্চাদের মতো ফুপাতে ফুটপাতে আচমকায় ডেকে উঠল, মামা, মামা প্লিজ ডোন্ট লিভ মি, আমরা এক্ষুনি হসপিটালে যাব, কিচ্ছু হবে না। সে অর্ধচেতনার মাঝে সেদিন রূপকথা সত্যিকার অর্থে মায়ের স্বীকৃতি পেল। শরীরের সাথে নিস্তেজ হতে যাওয়া চোখ দুটো আধনয়ন মেলে তাকায়। তার দৃষ্টিতে এক সন্তানকে জিততে যাওয়ার আনন্দ আর 2 সন্তানকে হারিয়ে ফেলার ভয়। আজ ছেলের চোখে মাকে হারানোর যন্ত্রণা স্পষ্ট। এই তো রূপকথা চিরতরে আজ জিতে গিয়েছে সৎমা নামক শব্দটির সাথে লড়াইয়ে। সে থরথরিয়ে কাঁপতে থাকা রক্তাক্ত হাতটি রাখে তানশানের বাহুতে। কণ্ঠনালী আটকে আসছে, তবুও ছেলেকে ভরসা জোগাতেই কুণ্ঠাবোধ করলো না। মামার কিছু হবে না তানশান, তুমি পাশে আছো না? মামাকে একটু হসপিটালে নেওয়ার ব্যবস্থা করবে তানশান, ভাই বোনের হয়তো কষ্ট হচ্ছে। রূপকথা ঠোঁট কামড়ে কান্না আটকায়। তানশান ঘন ঘন মাথা নেড়ে বলল, হ্যাঁ মামা, আমরা এক্ষুনি হসপিটালে যাব, ভাই বোনেরও কিচ্ছু হবে না। জবা গিয়েছিল ছাদে। চিলেকোঠার কাঠের জানালা ঝড়ের প্রকোপে ভেঙে গিয়েছিল তা দেখতে। কিন্তু এতটুকু সময়ের মাঝে যে এমন দুর্ঘটনা ঘটবে তা খুনাক করেও টের পায়নি। ঘুমন্ত মাজেদা চাচি জবার চিৎকারে হন্তদন্ত এসে দেখলো জবার তানশান নিস্তেজ রূপকথাকে বের করছে ওয়াশরুম থেকে। রূপকথাকে বের করে তানশান ছুটে ঘর থেকে বের হয়ে যেতে যেতে বলে, মামাকে একটু কাপড়ে জড়িয়ে নিন। ফুপি, আমি গাড়ি বের করছি। বাবা তাকে অবসর সময়ে সব বিষয়ে দক্ষ করে তুলেছে। সে ড্রাইভ করতে পারলেও প্র্যাকটিস ব্যতীত কখনোই হাইওয়েতে ড্রাইভ করেনি। তবে আজ সে নিরুপায়। রূপকথার অনেক ব্লিডিং হচ্ছে, এভাবে আর এক মুহূর্ত রাখা যাবে না। মাজেদা চাচি, জবা আর তানশান 3 জনে বহু কষ্টে রূপকথাকে গাড়িতে তুলতে সফল হয়। তানশান কাঁদতে কাঁদতে গাড়িতে বসে স্টিয়ারিংয়ে হাত দিল। এক পলক পেছনে থেকে বুক ভরা নিঃশ্বাস ফেলে সে বিসমিল্লা বলে গাড়ি স্টার্ট দিল। ঝড়ের রাতে মানুষ না থাকলেও প্রকৃতি কম বাদ সাধেনি। তবে আজ মাকে হারানোর ভয়ে তানশান জাগতিক সকল ভয়কে জয় করে নিল। সে 15 মিনিটের মাথায় সফলভাবে হাইওয়েতে গাড়ি চালিয়ে হাসপাতালে পৌঁছালো। ক্রিটিক্যাল অবস্থা দেখে ডক্টর জানালো ইমিডিয়েট সি সেকশন করাতে হবে। ওই মুহূর্তে রূপকথার একমাত্র অভিভাবক তানশান। তাকেই সিদ্ধান্ত নিতে হলো এবং সব ফর্মালিটিস পূরণ করতে হলো। ডক্টর রূপকথাকে ইমিডিয়েটলি ওটিতে নিল। ব্লু ট্রাউজার আর রক্তাক্ত সাদা শার্ট নিয়ে তানশান ধপ করে বেঞ্চে বসে পড়ল।
পাশ থেকে ভেসে আসা জবা আর মাজেদা চাচির কান্নার আওয়াজ তাকে স্পর্শ করলো না। সে থরথরি কাঁপতে থাকা হাতে বাবাকে ফোন লাগায়। তপবন ফোন রিসিভ করতেই ব্যস্ত কণ্ঠে বলল, তানশন, কি অবস্থা তোমার? আর তোমার মিমির ফোনে এত ফোন দিলাম, একজন রিসিভ করোনি। তানশান ঠোঁট চেপে কান্না আটকায়। অস্ফুট স্বরে বলে, পাপা, মামা ওয়াশরুমে পড়ে গিয়েছিলেন, অনেক ব্লিডিং হয়েছে। আমি তাকে হাসপাতালে নিয়ে এসেছি। ডক্টর বলেছে ভাই বোন ঠিক নেই বাবা। ওটিতে নিয়ে গিয়েছেন মামাকে, ইমিডিয়েটলি সেকশন করাতে হবে। বলতেই তানশান কান্নায় ভেঙে পড়ল। তপবনের চোখের সামনে ধোঁয়াশা হয়ে আসলো মুহূর্তেই। তপবনের জীবনটা যেন এক অদ্ভুত অম্লমধুর কাব্য। সে যতবার জীবনে মুখ থুবড়ে পড়েছে ততবারই সৃষ্টিকর্তা তাকে ঘুরে দাঁড়ানোর জন্য বিস্ময়কর কিছু কারণ দিয়েছে, কিন্তু প্রতিবারই তার থেকে তা নিদারুণ যন্ত্রণার বিনিময়ে কেড়েও নেওয়া হয়েছে। এই জন্য সুখকে খুব ভয় পেত তপবন। আজ যখন সে নিজেকে আরও একবার সুখী হিসেবে খুঁজে পেতে যাচ্ছিল, ঠিক তখনই তাতে আবার অসুখের ছোঁয়া লেগে গেল। মা বাবার উপর রাগ, ক্ষোভ, দুঃখ ঝাড়তে ঝাড়তে একটা সময় তপবন নিস্তেজ হয়ে পড়ল। অনুভূতিশূন্য দৃষ্টিতে চেয়ে নিস্তেজ কণ্ঠে বলল, আম্মা, আপনি তো জানেন আমার কপালে সুখ দীর্ঘস্থায়ী হয় না। আমি তো আপনাদের ভরসায় ওদের রেখে যাই। ভেবেছি আপনারা যে কোনো বলে ওদের খেয়াল রাখবেন, অথচ আপনারা আমার আমানতের খেয়াল রাখলেন না। অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে থাকা নির্জনা বেগম মাথা নুইয়ে নিলেন। অনুতাপে জর্জরিত কৈফিয়ত দিতে গিয়েও কণ্ঠরোধ হয়ে আসলো। মনে হলো ছেলেটার এই পরিণতির কাছে সকল কৈফিয়ত গুরুত্বহীন। তকদির শিকদারও লজ্জিত হলেন নিজের বিবেকহীনতায়। রোজ কানাডায়, তারা সবাই এক সপ্তাহের জন্য কানাডাতে গেলেও রোজ গিয়েছিল দীর্ঘ সময়ের জন্য। এটা অনেক আগে থেকে নেওয়া এক সিদ্ধান্ত ছিল। সে কিছুতেই তার মৌন বউকে ছেড়ে আসবে না। স্টিলের বেঞ্চির এক কোণে বসে থাকা নীলিমা নিস্তেজ, নির্বাক। তার মাঝে কোনো অভিযোগ নেই, আক্ষেপ নেই, শুধু আছে সৃষ্টিকর্তার প্রতি অঢেল ভরসা। এখন আর দুঃখ তাকে ছুঁতে পারে না, বরং দেখতে চায় সৃষ্টিকর্তা তাকে ঠিক কতটা দুঃখ দিতে পারেন। সে নিশ্চিত সৃষ্টিকর্তা তাকে সেই দুঃখ সহ্য করার সহনশীলতাও দেবেন। তপবন নিস্তেজ দেহে স্টিলের বেঞ্চিতে বসে পড়ল। দুই হাঁটুতে কনুই ঠেকে চোখ মুখ আঁকড়ে ধরে নুয়ে পড়ল। সহসা তার চোখ বেয়ে এক ফোঁটা অশ্রু গড়ালো। 3 দিন আগেও সে তার স্ত্রী সন্তানদের ছুঁতে পারছিল, অথচ আজ তারা কতটা অস্পর্শী। তার চোখের সামনে ভেসে উঠল 3 দিন আগের একটি স্নিগ্ধ মুহূর্ত। রোজকার অভ্যাস অনুযায়ী তপবন সেদিনও রূপকথার স্ফীত উদরে অলিভ অয়েল মালিশ করছিল। কিন্তু অদ্ভুত বিষয় হলো, তপবন যখনই রূপকথার উদরে হাত রাখলো তখনই একটা ছোট্ট পা ধূপ করে লাথি দিয়ে নিজের অস্তিত্বের জানান দিল। ছোট্ট একটা পায়ের আকৃতি দেখতে তপবন বিস্ময়ে বিমূঢ় হয়ে গেল। সে চকিতে ছুতে গেল পায়ের আকৃতিটিকে, কিন্তু সাথে সাথে মিলিয়ে গেল সেই পায়ের আকৃতিটি। তপবন বিস্ময়কর অনুভূতি সামলে হেসে ফেলল। এতদিন লাথি দিল, এতটা স্পষ্টভাবে দেখা যেত না পায়ের আকৃতি। সে চকচকে দৃষ্টিতে তাকালো মৃদু ব্যথায় কুচকে যাওয়া রূপকথার মুখ পানে। উৎকণ্ঠা নিয়ে স্নেহভরা কণ্ঠে বলল, তুমি কি দেখেছো কত ছোট্ট একটা পা? এটা কত ছোট ছিল? রূপকথা ব্যথা ভুলে স্মিত হেসে বলল, আমি আগেও একদিন দেখেছি, আপনি দেখেননি? না, আগে তো এত স্পষ্ট দেখা যেত না। বলতে বলতে তপবন আবারও তেল হাতে নিয়ে পেটে মালিশ করতে লাগলো। কিন্তু আশ্চর্য কাণ্ড, তারা অবাক হয়ে গেল। তপবন উদরে হাত দেওয়ার সাথে সাথে বেবিরে আরও একটা লাথি দিল। রূপকথা পুনরায় আর্তনাদ করে উঠল পেট আঁকড়ে ধরে। তপবন চকিতে মেয়েটিকে বুকে আগলে নিল, হতবাক হয়ে বলল, এ কি, আমি হাত দিলে ওরা লাথি মারছে কেন? পুরুষালী বুকে কপাল থেকে ঘন ঘন নিঃশ্বাস ফেলল রূপকথা। ধাতস্থ কণ্ঠে বলল, তারা তাদের বাবার স্পর্শকে চিনে ফেলেছে, তাই আপনার স্পর্শের রেসপন্স করছে। এটা নিতান্তই রূপকথার মন গড়া রূপকথার কাহিনী, তবে সেটা ছিল ভীষণ স্নিগ্ধ। তপবন ছলছল নেত্রে বলল, সত্যি তারা বাবাকে চিনে ফেলেছে? সেই রূপকথার কাহিনী যেন তপবনের প্রিয় গল্প হয়ে উঠল। সে ছলছল নেত্রে রূপকথার উদর ছুঁয়ে বলল, এই ছানারা, আপনারা কি বাবার স্পর্শ চিনে ফেলেছেন? বাবাকে অনুভব করতে পারছেন? তাকে অবাক করে দিয়ে বাচ্চারা মায়ের মন গড়া রূপকথার গল্পকে সত্যিতে পরিণত করে দিল। পরপর আরো 2টি লাথি মেরে হতভম্ব তপবন চেঁচিয়ে উঠল, আরে আরে, ওরা তো সত্যি সত্যি আমাকে চিনে ফেলেছে রূপকথা। উচ্ছ্বসিত কণ্ঠে বলেই তপবন দ্বিগুণ আনন্দে পুনশ্চ তার উদরে হাত বুলিয়ে আলতো চুম্বন করলো এবং সাথে সাথে বাচ্চারা রেসপন্স করলো আরও একটা লাথি দিয়ে। অন্যদিকে একের পর এক লাথিতে রূপকথা শোচনীয় অবস্থা। সে তেতে উঠে বলল, এখান থেকে সরুন তানশনের পাপা, অনেক হয়েছে, আমি ব্যথা পাচ্ছি। বাচ্চাদের অনুভব করার আনন্দে তপবন ভুলেই গিয়েছিল মেয়েটা ব্যথা পাচ্ছে। তপবন থতমত খেয়ে গেল, হড়বড়িয়ে অনুতপ্ত স্বরে বলল, দুঃখিত দুঃখিত আমার জান, আমি ভুলেই গেছিলাম। আই এম এক্সট্রিমলি সরি। বলেই তপবন রূপকথার ব্যথা কমানোর প্রয়াসে ঠিক তার উদরের মাঝ বরাবর ঠোঁট ছুঁয়ে দিল। কিন্তু তপবন অনুভব করলো সে আবারও বোকামি করেছে। তপবনের চেহারা কাদো কাদো হয়ে গেল। চুমু দেওয়ার সাথে সাথে বাচ্চারা আবারও লাথি মারল। সে কোনা চোখে রূপকথার দিকে তাকাতে দেখলো মেয়েটা রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছে তার দিকে।
সে বোকাশোকা হেসে সারেন্ডারের ন্যায় 2 হাত জাগিয়ে দূরে সরে গেল। সে হড়বড়িয়ে বলল, সরি আর শোবো না, আই প্রমিস। তপবন আর ছিল না। আশ্চর্যের বিষয় হলো বাচ্চারা আর লাথি মারল না। তপবন পেছনে হাত বেঁধে ঘরময় হাঁটতে হাঁটতে হতাশার নিঃশ্বাস ফেলে পড়ল। এ কেমন বাবা ভক্ত সানা, বলো তো, যারা মাকেই শুতে দেয় না। রূপকথা শুয়ে শুয়ে বই পড়ছিল। সে বই টপকে এক চোখ বের করে তাকালো বিচলিত মুখ পানে, তীর্যক কণ্ঠে বলল, ছোঁয়ার কি প্রয়োজন? তপবন আশ্চর্য হলো। সে পায়চারি থামিয়ে বলল, আশ্চর্য, আমার বউ আমি শুতে পারবো না? আপনার বউ এখন ছানাদের মা হয়ে গিয়েছে। কিন্তু সানাদের মা হওয়ার আগে সে আমার স্ত্রী। রূপকথা ফিক করে হেসে উঠল তার বিচলন দেখে। সে রাতে ভয়তেই তপবন আর রূপকথার কাছে যেতে পারল না। তবে স্ফীত উদর ছোঁয়া আর বাচ্চাদের অনুভব করা তার দীর্ঘ 8 মাসের অভ্যাস ছিল। সে অস্থিরতা দমাতেই পারছিল না। তানশানের ঘর থেকে নিজের ঘরে আসতেই দেখলো দুই পাশে অজস্র বালিশের মাঝে রূপকথা পুতুলের ন্যায় বেঘরে ঘুমোচ্ছে। এক সন্তানকে আদর করে এসে স্বভাবের তীব্রতা তপবনকে আরো 2জন সন্তানকে আদর করতে প্রলুব্ধ করলো। নিজেকে কোনোভাবে দমাতে না পেরে তপবন ভয়ে ভয়ে মেয়েটির উদরে হাত বুলিয়ে দিয়ে ঠিক অবর্ত বিশেষে ঠোঁট ছুঁয়ে দিল। আদর করে সে সতর্ক চাহনি ফেলল। এক পল নীরবে কেটে যেতে সে হাঁপ ছাড়ল। বাচ্চারা রেসপন্স করেনি। এই ধারণা নিয়ে তপবন যখনই উঠতে যাবে তখনই রূপকথা আচমকা ঘুমের মাঝে আর্তনাদ করে উঠল। তপবন হকচকিয়ে ফিরে তাকাতেই দেখল রূপকথা পেট আঁকড়ে ধরে ব্যথাতুর নিঃশ্বাস ফেলছে। তপবনের ইচ্ছে হলো দেয়ালে মাথা ঠুকতে। রূপকথা ঘুম জড়ানো রাগান্বিত কণ্ঠে বলল, তানশানের পাপা, আপনি আবার আমায় ছুঁয়েছেন? তপবনের মুখ ফ্যাকাশে হয়ে গেল। মনে মনে আর্তনাদ করে উঠল। এ কেমন বাবা ভক্তি! সেই অপার্থিব সুখময় মুহূর্তগুলো আজ অচিরে স্মৃতির পাতায় উঠে গিয়েছে। আজ পরিস্থিতি সবটা তার হাতের বাইরে। অঝরে নীরব অশ্রু গড়াতে লাগলো গাল বেয়ে। রূপকথা পা পিছলে পড়ে যাওয়ায় তলপেটে জোরে আঘাত লাগে। ফলশ্রুতিতে জরায়ুর থলি ফেটে গিয়ে ডাইলেশন শুরু হয় আর রক্তপাত হয়, যার কারণে বাচ্চাদের অক্সিজেনের ঘাটতি দেখা যায়। আধা ঘন্টার মধ্যে যদি সি সেকশন না করা হয় তবে বাচ্চারা এবং মা 3জনের প্রাণের ঝুঁকি বেড়ে যাবে। কিন্তু সৌভাগ্যের বিষয় হলো তানশান গোল্ডেন আওয়ারে রূপকথাকে হাসপাতালে এনেছে। কিন্তু আধা ঘন্টা 1 ঘন্টার জায়গায় এখন 2 ঘন্টার বেশি হতে চলল। অথচ ওটি থেকে কোনো খবর আসেনি। মাঝখানে 2জন ডোনার দ্বারা 4 ব্যাগ রক্ত নেওয়া হয়েছে। নীরবতা ভেঙে কেউ নাক টেনে উঠতেই তপবন নড়ে চড়ে উঠল। সে চোখের পানি আলাল করে নিয়ে পাশে তাকাতেই দেখলো এতক্ষণ যাবৎ শক্ত মুখে বসে থাকা তার ছেলেটি ফুপিয়ে কাঁদছে। তপবন গভীর নিঃশ্বাস ফেলল। এগিয়ে গিয়ে ছেলেকে বুকে টেনে নিতেই তানশান আর্তনাদ ভরা কণ্ঠে কেঁদে উঠে বলল, বাবা 2 ঘন্টার বেশি হয়ে গেছে, ডক্টর কিছু বলছে না কেন? তুমি তো বলেছিলে সি সেকশন এত সময় লাগে না। তবে তারা মামা আর ভাই বোনকে কোনো খবর দিচ্ছে না কেন? তারা কি ঠিক নেই বাবা? আমি কি তাদের বাঁচাতে পারিনি? মামা আবার আমায় ছেড়ে চলে যাবে? তানশান অসহায়ত্ব ভরা কণ্ঠে কাঁদতে কাঁদতে আর্তনাদ করে উঠল। সে কোনোভাবেই হারাতে চায় না তার ভাই বোনকে আর তার মাম্মাকে। এত মাসে কত স্বপ্ন বুনেছে ভাই বোনকে নিয়ে, কত নাম ঠিক করে রেখেছে। তপবন অশ্রুসজল নয়নে ছেলেকে শক্ত করে বুকে জড়িয়ে ধরল। ফিসফিসিয়ে বলল, বেবির একদম ঠিক আছে আব্বু, আমার কিচ্ছু হবে না। বেবিদের ভাইজান তাদের পাশে থাকতে তাদের কিচ্ছু হতে পারে না। তুমি একটু চিন্তা করো না, বেবি আর মাম্মা সুস্থ হয়ে আমাদের কাছে ফিরে আসবে। তানশান ঘন ঘন মাথা নেড়ে সাই জানালো। অথচ তপবনের বুক ভেঙে কান্না আসছে, কারণ সে নিজেই ভীত। ডাক্তার সুস্মিতা একটু আগে ভেতরে গিয়েছে, কিন্তু সেও এখনো কিছু জানায়নি। কিন্তু এই বাবা ছেলের একাকী জীবনে রূপকথা ছিল অপরাহ্নে আছড়ে পড়া এক ছটা উজ্জ্বল আলোকরশ্মির ন্যায়। যেই আলো তপবন আর তানশানকে ছুঁয়ে যাওয়ার পর থেকে দুঃখ কখনোই তাদের জীবনে অন্ধকার নামাতে পারেনি। আজও রূপকথা নামক শক্তিশালী নারীটির সাথে দুঃখ জিততে পারল না। বাবা ছেলে যখন সুখ হারিয়ে ফেলার ভয়ে ধুকে ধুকে মরছিল, তখনই ওটি রুমের দরজাটি খুলে গেল। তপবন তানশান চকিতে ঘাড় ঘুরিয়ে তাকালো। মুখে একগাল হাসি নিয়ে সুস্মিতা উকি দিয়ে তাকালো বাবা ছেলের দিকে। তপবন দম বন্ধ হয়ে যাওয়া অনুভূতি নিয়ে বলল, রূপকথার বাচ্চারা ঠিক আছে সুস্মিতা? এই কারা এসেছে দেখুন তো ভাইজান। দরজার আড়াল থেকে সাদা তোয়ালেতে মোড়া 2টি ছোট্ট দেহ দৃশ্যমান হতে তপবন তানশান থমকে গেল। উপস্থিত সকলের ভেতর থেকে একটা দীর্ঘশ্বাসের শব্দ বের হওয়ার শব্দ শোনা গেল। এতক্ষণ পর মাথা নুইয়ে বসে থাকা নীলিমার কঠিন অবয়ব ভেঙে চুরে আসলো। চোখের কার্নিশ ভেয়ে অঝরে নীরব অশ্রু গড়াতে লাগলো তার ছোট্ট রূপকথাকে জীবনের সাথে লড়াইয়ে জিততে দেখে। সে দুঃখের কাছে হেরে যাওয়া একজন নারী হলেও তার মেয়েকে সে শক্তিশালী হিসেবে গড়ে তুলেছে। আজ সে সফল একজন মা।
তার রূপকথা, দুঃখ আর জীবনের কঠিন লড়াই সবকিছুর সাথে জিতে গিয়েছে যেটা সে পারেনি। সে এখন নিশ্চিন্ত, কারণ সে জানে এই জীবনে আর কোনো দুঃখই রূপকথাকে কখনো ভাঙতে পারবে না। নির্জনা বেগম হু হু করে কেঁদে উঠে বললেন, রূপকথা আর দাদু ভাইয়েরা সুস্থ সবল আছে তো সুস্মিতা? জবার মাজেদা হই হই করে উঠে বলল, ইয়া আল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমাগো চোখের মনেরা সুস্থ সবল আইসা পড়ছে। মাবুদ, তোমার দরবারে লাখ লাখ শুক্রিয়া, তুমি ওদের সুস্থ সবল রাখছো। সুস্মিতা ছোট্ট দেহটিকে নিয়ে এগিয়ে আসলো, বলল, মা আর বাচ্চারা সবাই সুস্থ আছে নির্জনা আন্টি, তবে আর একটু দেরি হলে হয়তো বিপদ হয়ে যেত। তানশান একটা সাহসী বাচ্চা ভাইজান, ও যদি সাহস করে রূপকথাকে হাসপাতালে না আনতো কিংবা আর 10 মিনিট দেরি করত, রূপকথার জীবন সংকটে পড়ে যেত। তানশান ব্রেভ বাচ্চা। পরপরই বলল, বাচ্চাদের অক্সিজেনের ঘাটতি পড়েছিল আন্টি, ওদের আধ ঘন্টা অক্সিজেন দিয়ে রাখা হয়েছে, এখন ঠিক আছে। এই যে আপনার মেয়ে আর ছেলে ভাইজান, ছেলে 1 মিনিট আগে হয়েছে আর মেয়ে 1 মিনিট পরে। সুস্মিতা লাল টুকটুকে মুখের ছোট্ট দুটি দেহ তপবনের দিকে এগিয়ে দিতে তপবন শুকনো ঢোক গিলল। বাচ্চাদের এক পল দেখে সে পাশে থমকে বসে থাকা ছেলের পানে তাকালো, মিহিসরে বলল, ওদের রেখে তাদের ভাইজানের কোলে দাও সুস্মিতা। তারা যদি আর সুস্থ সবল পৃথিবীতে এসে, সেটা শুধুমাত্র তাদের ভাইজানের কারণে। আমার কোনো কৃতিত্ব নেই, তাই তাদের ভাইজান তাদের সবার আগে কোলে নেওয়ার অধিকার রাখে। সুস্মিতা চমৎকার হেসে বলল, একদম ঠিক কথা বলেছেন ভাইজান। এ নাও তানশান, তোমার বোনু আর ভাই। তানশান নিজের রক্তমাখা সাদা টি শার্ট থেকে দৃষ্টি সরিয়ে চোখ তুলে তাকায় সবার দিকে, আর এক পলক তাকায় ঠিক মখমলের ন্যায় ত্বকের বাচ্চা দুটোর দিকে, বোকার ন্যায় বলল, তোমরা দেখছো না ভাই বোন কত ছোট্ট আর সুন্দর? আমার গায়ে অনেক ময়লা আর রক্ত, ভাই বোনকে কোলে নেওয়া যাবে না, জর্মস লেগে যাবে গায়ে। আপনি পাপার কাছে দিন। জবা খল বলিয়ে উঠে বলল, আরে কিছু হইব না তানশান, নাও নাও ভাই বোনরে কোলে নাও। না, ওদের জার্মস লেগে যাবে। তানশানের একরোখা কণ্ঠ। তপবন অবাক হলো ছেলের কাজে। এই ছেলে 2 মিনিট আগেও ভাই বোনের চিন্তায় কুপকাত, অথচ এখন সুযোগ পেয়েও তাকে ছুতে চাইছে না শুধুমাত্র জামসের ভয়ে। এই তো তপবনের আর কোনো চিন্তা রইল না। তার ছেলে মেয়েরা পুরো দুনিয়ার বুকে এখন নিরাপদ, কারণ তাদের একজন বড় ভাই আছে যে কোনোদিনও তাদের কোনো ক্ষতি হতে দেবে না। সুস্মিতা হেসে উঠল তার কথায়, বলল, আপনার ছেলে এত বুদ্ধি কোথায় রাখে ভাইজান? এইটুকুন ছেলে, অথচ তার সব দিকে কত খেয়াল। বড় ভাই যে, বোনের খেয়াল তো তোকেই রাখতে হবে, তাই এখন থেকে সে শুরু করে দিয়েছে। তকদির শিকদার ছলছল নেত্রে বলে উঠলেন। সুস্মিতা বলল, আচ্ছা, আমি তোমার হাত স্যানিটাইজ করে দিচ্ছি। সুস্মিতা তার হাত স্যানিটাইজ করে দিতে তানশান কাপা কাপা হাতে বিড়াল ছানার ন্যায় ছোট্ট দেহ দুটি 2 হাতের আজলায় নিল। ছোট্ট নাক, ছোট্ট ঠোঁট, ফোলা ফোলা লালচে গাল, যেই আদল স্পষ্ট ফুটে উঠছে তার নিজের আদল। তানশান অবাক চোখে দেখছে দুজনকে একদম তার মতো দেখাচ্ছে। অস্ফুট স্বরে আওড়ালো, বনু আর ভাই। পরপরই ভ্রু কুচকে বলল, তোমরা ভাইজানকে কপি করছো কেন? ভাইয়ের এহেন অদ্ভুত প্রশ্নে বাচ্চাদের জবাব আসলো না। সবাই মুগ্ধ চিত্তে সম্পর্কের অদ্ভুত সমীকরণ দেখছে। ছোট্ট এই জীবনে যদি আমরা একটু সহজ, সুন্দর আর পবিত্র দৃষ্টিভঙ্গিতে দেখি, তবে জগতে সৎ আপন বলে কোনো ভেদাভেদ থাকতো না। কিন্তু তপবন, তার সবচেয়ে বড় অর্জন ছিল সে তার ছেলেকে মুক্তমনা, সুন্দর, সহজ, পজিটিভ দৃষ্টিভঙ্গি আর পবিত্র চিন্তাধারার মাঝে বড় করতে সক্ষম হয়েছে। তার দ্বারা সৎ আপন সবই নিরাপদ। পুনশ্চ কানে আসে প্রচন্ড উদ্বেগ নিয়ে বলা তানশানের আদুরে কণ্ঠ, তোমরা কি ঠিক আছো? একটু আগে কি খুব ব্যথা পেয়েছিলে? ভাইজান সরি, আমি অনেক দেরিতে এসেছি, তাই তোমাদের কষ্ট পেতে হয়েছে। এবার আর কোনো ভয় নেই ভাইজান, তোমাদের সবসময় নিজের কাছে রাখবো, কখনো কোনো ব্যথা দিবে না। ভাইয়ের অবুজের ন্যায় প্রশ্নে অবুজ বাচ্চা দুটি কি বুঝলো কে জানে, তারাও অবুজের ন্যায় কিছু শব্দ করে উঠল। তানশানের মুখে হাসি ফুটে উঠল, বাবার পানে চেয়ে উচ্ছ্বসিত কণ্ঠে বলল, ভাই বোন ঠিক আছে বাবা, দেখো তারা শব্দ করে বলছে, তারা ঠিক আছে। তপবন ঘন ঘন মাথা নেড়ে বলল, ভাই বোন ঠিক আছে, ভাইজান থাকলে তাদের কিছুই হতে পারে না। তানশান হেসে বাবার দিকে বোনকে বাড়িয়ে দিয়ে বলল, নাও নাও কোলে নাও বোনুকে। দাদু বনি, ভাইকে দেখো কত ছোট, একদম বিড়াল ছানার মতো।
তানশান বাচ্চা মেয়েটিকে তপবনের হাতে রাখতেই তার হাতটি ঈষৎ কেঁপে উঠল। তপবন পিটপিট করে চাইল ঘুমন্ত লালচে মুখ পানে। তার মেয়ে ভাবতেই তার ঠোঁটের কোণা ঠিকরে এক ফালি হাসি বেরিয়ে আসলো, কিন্তু চোখ টলটল করছে অজস্র অশ্রু। একটু প্রশ্রয় পেলে বোধহয় তারা বাড়িধারার ন্যায় ঝরবে। তপবন ঠোঁট কামড়ে কান্না আটকায়। ঝাপসা দৃষ্টিতে ভেসে উঠল 11 বছর আগের এমনি এক সুখময় অনুভূতির বিদঘুটে এক সমাপ্তি। তার আরও একটা মেয়ে ছিল, কিন্তু সে বাবার কোলে আসার আগেই চলে গিয়েছে। সে চোখের পানি লুকিয়ে নেয়ার আপ্রাণ চেষ্টা করে মেয়ের ললাট বরাবর আলতো ঠোঁট ছুঁয়ে দিল। বাবার দেওয়া প্রথম স্পর্শটা দীর্ঘ ছিল, কিন্তু অবাধ্য নোনা জল তপবনের বাদ মানল না। ছোট বাচ্চাটার গালে টুপ করে এক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল। সহসা বাচ্চাটি কেঁদে উঠল শব্দ করে। তপবন সচকিত হয়। তড়িৎ মেয়ের গালের সাথে নিজের গাল লাগিয়ে হড়বড়িয়ে বলল, পাপা সরি আম্মাজান, পাপা আপনাকে বিরক্ত করে ফেলেছে। আপনি বিরক্ত হচ্ছেন? আর একটু ঘুমান। পাপাকে একটু দেখবেন না? দেখুন আপনি কোথায় এসেছেন। আদরে আবদারটি বিফলে যেতে দিল না ছোট্ট নবজাতকটি। সে মোচড়ামুচড়ি করতে করতে নিভু নিভু চোখে মেলে তাকালো। মেয়ে চোখ মেলতে তপবন বিস্ময়কর উল্লাসে ফেটে পড়ল। নীলাভ ধূসর চোখ দুটি ঠিক তানশানের অবিকল। তার রোজ রোজ নায়েল সকলের ধূসর চোখ হলেও তানশানের চোখটা একটু ব্যতিক্রম। তার চোখে নীলাভ আভা রয়েছে। সে উচ্ছ্বসিত কণ্ঠে বলল, আব্বু দেখুন বাবুর চোখ একদম তানশানের মতোই হয়েছে। তকদির শিকদার হতাশার সুরে বলল, এদের চোখও ধূসর। তার বাবার আর তার চোখ ধূসর, যার কারণে বাড়ির সবার চোখ এমন ধূসর হবে? কি অদ্ভুত! এর মধ্যে ইমরোজ শুধু ব্যতিক্রম। তার চোখ একদম তার মায়ের মতো কালো। দুর্ভাগ্যের বিষয় হলো ইমরোজ আদ্যপান্ত তার মায়ের মতো। এমনটা না হলেও পারত। তকদির শিকদার চাপা নিঃশ্বাস ফেললেন। তানশান ছুটে আসলো বাবার কাছে। বোনো চোখ মেলেছে বাবা। কই দেখি দেখি। হ্যাঁ, একদম তার অবিকল চোখের মণি। তানশান উদ্গ্রীব কণ্ঠে বলল, আরে এই দুজন তো পুরো আমায় কপি করেছে বাবা। কবে বাজ ভাই বোন আমার। তপবন সহ সকলে হেসে উঠল। চঞ্চল কণ্ঠে বলল, চলো দেখি তো ভাইয়ের চোখ কেমন। তারা ঘুমন্ত ছেলেকেও জাগালো। সকলে হেসে উঠল। ছেলের চোখও একদম ধূসর দেখে নির্জনা বেগম নাতিকে কোলে নিয়ে বললেন, তারা কি মায়ের মতো কিছুই পায়নি? পুরো ভাইজান আর বাবাকে কপি করেছে। তপবন স্মিত হাসলো মায়ের কথায়। দৃষ্টির গভীরতা বদলায়। বাচ্চাদের দেখতে দেখতে ধিমি কণ্ঠে বলল, কে বলেছে মায়ের কিছু পাইনি? তাদের নাক মায়ের মতো সরু, ঠোঁট মায়ের মতো পাতলা চিকন, হাতের আঙ্গুলও মায়ের মতো লম্বা লম্বা, আর চুলও মায়ের মতন ঘন আর কালো। নির্জনা বেগমের মুখে হাসি ফুটে উঠল। সে নাতিকে দোল দিতে দিতে বিদ্রুপ করে বললেন, দেখছো তোমার বাবা তোমার মাকে কত নিখুঁত ভাবে চেনে। আমরা কেউ মিল খুঁজে পেলাম না, কিন্তু সে ঠিকই মিল খুঁজে পেয়েছে। জবা ফোড়ন কেটে বলল, এর জন্যই তো ভাইজান তার স্বামী। তপবন আচানক বেশ বিব্রত হলো। বিব্রত কদমে এসে ছেলে মেয়েকে নিয়ে অদূরে বসে অশ্রু বিসর্জন দেওয়া শাশুড়ির কাছে গেল। আম্মা। নীলিমা চোখ তুলে তাকালো। অশ্রুসিক্ত চোখ অথচ ঠোঁটে প্রগাঢ় হাসি। তপবন স্মিত হেসে বাচ্চাদের নীলিমার কোলে এগিয়ে দিয়ে বলল, আপনার নাতি নাতনি। নীলিমার কোল ভরে উঠল মেয়ের আমানতের দ্বারা। ফ্যাস ফ্যাসে কণ্ঠে বলল, তারা একদম তাদের বাবার অবিকল হয়েছে। তপবন স্মিত হাসলো। নীলিমার ছোট ছোট অবয়বগুলো দেখতে লাগলো। এই ছোট্ট অবয়বের মাঝে সৃষ্টিকর্তা কত ক্ষমতা দিয়েছে যে তাদের মতো দুঃখী মানুষগুলোর বেঁচে থাকার অনুপ্রেরণা যোগায় তারা। সে নাতি নাতনি ছোট ছোট হাতগুলো আঁকড়ে ধরে ফিসফিসিয়ে বলল, তোমরা তোমাদের মায়ের শক্তি হবে, ঠিক আছে? নীলিমা কি জানে তার ছোট্ট একটা ভ্রূণ থাকাকালীন অবস্থা থেকে তাদের মায়ের শক্তি হয়ে আসছে? দীর্ঘ 9 মাসের শারীরিক অসুস্থতার সাথে লড়াই, সংসার, পড়াশোনা, সন্তানকে আগলে রাখা, নিজের লক্ষ্যকে ধরে রাখা, সবটাই করেছে রূপকথা। কিন্তু তবুও তার মাতৃত্বে একটু আঁচ লাগতে দেয়নি। তকদির শিকদার বললেন, দাদু ভাইদের কানে আজান দাও তপবন। আর তানশা দাদু ভাই। তানশান বোনকে ছুঁয়ে ছুঁয়ে দেখতে দেখতে অপ্রস্তুত ভঙ্গিতে বলল, আমি? হ্যাঁ তুমি। কেন আজান পারো না? পারি, কিন্তু তুমি দাও। তকদির শিকদার বললেন, আমি আজ আছি কাল নেই। এখন এই ভাই বোন তোমার আর তোমার পাপারই দায়িত্ব। এই মুহূর্ত থেকে তোমাদের সারা জীবনের দায়িত্ব তোমাদের। তাই শুরুটা তোমাদের দ্বারাই হোক। দাও দাও আজান দাও ভাইয়ের কানে। তপবন মেয়ের কানে আজান দিল আর তানশান ভাইয়ের কানে। এরপর তারা প্রহর গুনতে লাগলো কখন তাদের প্রিয় সুখের দেখা পাবে। রূপকথার জ্ঞান ফিরতে পুরো একদিন লাগলো। তার শারীরিক অবস্থা এতটাই নাজুক ছিল যে সে কথা পর্যন্ত বলতে পারছিল না।
তবে শরীর সায় না দিল, মাতৃত্বের হাহাকার ঠিকই বেরিয়ে এসে কণ্ঠ থেকে। জ্ঞান ফিরতে রূপকথা উদ্ভ্রান্তের মতো নিজে নুয়ে পড়া উদর ছুঁয়ে দেখলো। অস্থির দৃষ্টিতে এদিক ওদিক চেয়ে আর্তনাদ ভরা কণ্ঠে বলল, আমার ছানারা কোথায়? ওরা কি সুস্থ আছে? পাশেই ছিল একজন নার্স, যে কিনা ক্যানুলা দিয়ে দেহের ভিতরে যাওয়া রক্তের ফ্লো ঠিক করছিল। সে ঘাড় ঘুরিয়ে চেয়ে বলল, এত বিচলিত হবেন না। সে পরবর্তী কথা বলতে পারল না, তার আগে কেবিনের দরজা খুলে প্রবেশ করলো তপবন। রূপকথা চকিতে সেদিকে তাকাতেই তার সকল বিচলন স্তিমিত হয়ে আসলো বাবার দুই বাহু ডোরে আরামে ঘুমিয়ে থাকা দুটি অবয়ব দেখে। তপবন ধীর কদমে এসে রূপকথার দুই পাশে দুজনকে শুইয়ে দিতে রূপকথা ফুপিয়ে কেঁদে উঠল। অস্থির চিত্তে বাচ্চাদের মুখ ছুঁয়ে ছুঁয়ে বলল, তোমরা ঠিক আছো? পরপরই তপবনের পানে চেয়ে ক্রন্দনরত গলায় বলে, ওরা ঠিক আছে তানসানের পাপা? নার্স বেরিয়ে গেলেন। তপবন ক্রন্দনরত মেয়েটিকে বুকে টেনে নিল, মাথায় চুমু দিয়ে বলল, একদম ঠিক আছে। তাদের মা আর তাদের ভাইজান, তাদের কিচ্ছু হতে দেয়নি। রূপকথা ফুপিয়ে কাঁদছে সেই দুর্বিষহ ভয়ঙ্কর মুহূর্তগুলো মনে করে। আর্তনাদের সুরে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।